গল্প একই বন্ধনে বাঁধা দুইজনে। লেখিকা নীলাশা চৌধুরী। তৃতীয় অংশ। সকালে কুহু সবার আগের ঘুম থেকে উঠেছে। রোহান তখনও ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত রোহানকে কুহু ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ঘুমন্ত রোহানের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দিল। তারপর যেই না কুহু উঠতে যাবে সেই মুহূর্তে কুহুর কোমরটা জড়িয়ে ধরে টেনে তার সাথে মিশিয়ে নিয়ে কুহুর ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, চুমু দেওয়ার যখন এতই শখ তখন জেগে থাকার অবস্থায় দিতে পারিস তখন ফিল হয়, কিন্তু ঘুমন্ত অবস্থায় দিলে কি আর ফিল হয় তুই বল। ছি, আপনি অসভ্য হয়ে যাচ্ছেন। আমি সভ্যই বা কবে ছিলাম? তোর ব্যাপারে আমি বরাবরই বেপরোয়া ছিলাম। এত ভালোবাসেন কেন? কারণ তুই আমার মায়াবতী, তাই। যদি হারিয়ে যাই তখন কি করবেন? সেই কথা মুখেও আনিস না, তাহলে সেই দিনই আমি লাশের পরিণত হব। কুহু এই বুকে কান পেতে শুন না। আমার হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে। এইটা কখন হয় জানিস? যখন তুই আমার সাথে থাকিস তখন তোর আর আমার হৃৎপিণ্ডটা এক হয়ে যায়। যতদিন বেঁচে থাকব, ইভেন আখিরাতেও, হাসরের ময়দানে ও আল্লাহ কাছে তোকে চেয়ে নিব। তুই আমার একান্ত আমার। একই বন্ধনে বাঁধা দুজনে পড়েছি, সেই বাঁধানটা আজীবন থাকবে। নে উঠো, ফ্রেশ হয়ে নে, তোর তো আবার পরীক্ষা। আমার লজ্জা করছে। ওমা, কাল না তোর লজ্জা ভেঙ্গে দিয়েছি, তাহলে আবার কেন লজ্জা পাস? নাকি আবার ভাঙ্গাতে হবে? ভাঙ্গতে হলে বলে দে, আমার কোন আপত্তি নেই। কুহু রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান কুহুর নাকটা টেনে দিয়ে বলল, আমার কুহু পাখির আবার রাগ ও আছে। উফ, আপনি না যাতা, আমি যাচ্ছি ফ্রেশ হতে। আলগোছে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে গিয়ে লকটা খুলতে নিলে রোহান বলল, কোথায় যাচ্ছিস? বারে ফ্রেশ হব না, ড্রেস তো আনিনি। তুই কি বলদ, আমি আলমারিতে তোর জন্য কিছু ড্রেস এনে রেখেছি, ওখান থেকে একটা নিয়ে নে। কুহু স্বল্প হেসে আলমারি কাছে গিয়ে এক সেট জামা আর টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে গেল। রোহান বসে ফোনটা হাতে নিয়ে দেখল চায়না সিআইডি থেকে একটা মেইল এসেছে। মেইলে লেখা হয়েছে ওদেরকে ধরা হয়েছে আর ওরা অনেক কিছু স্বীকার করেছে। আমি সেই ভিডিওগুলো আপনাকে পাঠাচ্ছি। আর কিছুর জন্য সাহায্য লাগলে জানাবেন। রোহান কানে ব্লুটুথটা লাগিয়ে কাজে ফোনে ভিডিওগুলো অন করে দেখছে। সব ভিডিও এক এক করে শোনার পর রোহানের ঠোঁটে বাঁকা হাসি খেলা করছে। ওয়াশরুমের দরজার লক খোলার শব্দে রোহান হাসিটা মিলিয়ে গেল। কুহু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো টাওয়ালের সাহায্যে মুছছে। এই দৃশ্যটা দেখে রোহান কি আর ঠিক থাকে? রোহান বিছানা থেকে নেমে কুহুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। স্নেহ আর আকাঙ্ক্ষার মিশ্রণে তার নিঃশ্বাস কুহুর গা স্পর্শ করল। দুই দেহ একে অপরকে শ্বাসে শ্বাসে জড়িয়ে নিল। যেন পৃথিবী আর কিছুই নেই, শুধু এই মুহূর্তে তারা দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেছে। ভেজা চুলে ভেসে আসে রোদে ভেজানো স্বপ্নের রাশি। চুলের ফাঁকে শোপথের মৃদু ছোঁয়া, ঘুরে আসে আবেগের বাঁশি। মুছতে মুছতে চুপিসারে দিনটা যেন হয়ে যায় রাত। তার চোখের জ্যোতি আঁকা থাকে, চুলে হালকা বাতাসের সঙ্গীভাবে কাট। এমন করে বলবেন লজ্জা লাগে? ওরে আমার লজ্জাবতী রে, তুই বসে চুল শুকা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর নিজে গিয়ে নাস্তা খাব। কুহু বিছানায় বসে চুলগুলো ভালোভাবে মুছে নিচ্ছে। তারপর সে টাওয়েলটা নিয়ে বেকনিতে মেলে দিয়ে নিজের রুমে গিয়ে ফাইলটা হাতে নিয়ে আবার রোহানের রুমে আসল। বসে বসে রোহানের জন্য অপেক্ষা করছে। রোহান ফ্রেশ হয়ে বের হয়ে কুহুকে নিয়ে নিচে গেল নাস্তা করতে। ওদের দুইজনকে একসাথে নামতে দেখে ওর বাবা, চাচা, চাচির যেন জ্বলে উঠছে। রোহান ওদেরকে ইগনোর করে সোজা টেবিলে গিয়ে বসল। রৌনক রোহানকে খোঁচা মেরে বলল, কিরে, এই শীতে সাত সকালে গোসল ব্যাপার কি? ওমা, ব্যাপার আবার কি তুমি বুঝো না ভাইয়া? নতুন দাম্পত্যরা কেন সকাল সকাল গোসল করে? ওটা যেই সেই গোসল না, ফরজ গোসল। রৌনক রোহানের কথা শুনে একদম নিস্তব্ধ হয়ে গেল। তুই আসলেই একটা কানকাটা নিলজ্জ একটা। পুরুষ মানুষ নিলজ্জ না হলে চলে না। কুহু খাচ্ছে, কোন কথা কানে নিচ্ছে না। ওর ভাবটা এমন যে ওর সামনে খাওয়া ছাড়া কিছু নেই। খাওয়া দাওয়া শেষ করে রোহান কুহুকে নিয়ে বের হয়ে গেল।
কুহুকে কলেজে নামিয়ে দিয়ে রোহান চলল তার কাজে। রোহান, অগ্নি, সোহেল আর পূজা একটি মিশনে রয়েছে। তাদের টার্গেট হল 4 জন শীর্ষ অপরাধী, যাদের ধরলেই এই বিপজ্জনক খেলা শেষ হবে। অগ্নি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোহানের দিকে তাকিয়ে বলল, কি ভাবছ? কি করবে এখন? রোহান ঠান্ডা গলায় বলল, ধরবি। তবে সহজে নয়। ওরা হচ্ছে দ্রুত শেয়াল, চতুর আর ক্ষিপ্ত। এদের ধরতে হলে একটু খেলাতে হবে। আর তোমরা তো আছোই পাশে, তাই না? অগ্নি মুচকি হেসে বলল, ঠিক বলেছ। কিন্তু আমাদের চাল যে নিখুঁত হতে হবে। একটা বুলেই ওরা ফসকে যেতে পারে। পূজা, যিনি এতক্ষণ নীরবে ছিলেন, শেষ পর্যন্ত বললেন, এইবার ভুল করা যাবে না। আমাদের চারদিক থেকে চেপে ধরতে হবে। সোহেল, তুমি কি ওদের গতিবিধি সম্পর্কে কিছু জানতে পেরেছ? সোহেল তখন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি ওদের ফলো করছি। ওরা কখন কোথায় যাচ্ছে, সব খবর আমার কাছে আছে। সামনে বড় একটা চালান দিতে যাচ্ছে। সেটাই ওদের জন্য শেষ ভুল হবে। তখন আমরা ওদের হাতে নাতে ধরব। অগ্নি একটু উত্তেজিত হয়ে বলল, চালান দিতে গেলে ওরা অনেকটা সময় এক জায়গায় থাকবে। এটাই আমাদের সুযোগ। কিন্তু সঠিক জায়গাটা জানতে পারলে খেলাটা জমবে। রোহান মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, সোহেল, তুমি ওদের গতিবিধি নজরে রাখো। পূজা, তুমি তোমার সিস্টেম থেকে কিছু বের করতে পারো? বিশেষ করে যদি কোনো গোপন নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। পূজা সঙ্গেই ল্যাপটপ খুলে কাজ শুরু করল। দেখি। আমি ওদের যোগাযোগের ফিড স্ক্যান করছি। যদি কিছু মেলে, তাহলে জানাব। অগ্নি হাসি দিয়ে বলল, তাহলে এবার শুরু করা যাক। দ্রুত শেয়ালদের ফাঁদে ফেলব, কিন্তু ওদের নিজেদের চালকে আমাদের জন্য অস্ত্র বানাতে হবে। রোহান দৃঢ় গলায় বলল, ঠিক বলেছ। এইবার বাঘবন্দি খেলা শেষ করতে হবে। সবার মধ্যে একটা নতুন উদ্যম দেখা গেল। পূজা তথ্য জোগাড় করতে ব্যস্ত, সোহেল তার নজরদারি চালিয়ে যাচ্ছে, আর রোহান ও অগ্নি ফাঁদ পাতার চূড়ান্ত পরিকল্পনা করতে শুরু করল। কিন্তু ওরা কি সময়মতো তাদের এই বিপজ্জনক টার্গেটগুলোকে ধরতে পারবে? নাকি এই 4 জন দ্রুত শেয়াল তাদের জন্য নতুন চমক অপেক্ষা করছে? রোহান ওদের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। তার মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। গাড়ির দরজা খুলে বসে ইঞ্জিন চালু করল। তার সামনে এখন একটাই কাজ, শিহাব স্যারকে প্ল্যান এবং অপরাধীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো। গাড়ি ছুটছে শহরের রাস্তা ধরে। রাস্তাগুলো যেন নিস্তব্ধ, কিন্তু রোহানের মাথায় চিন্তার ঢেউ বইছে। সবার কথা, পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি বারবার তার মনে ঘুরপাক খাচ্ছে। তার সামনে থাকা একটি ফাইলের দিকে বারবার চোখ যাচ্ছে। ওই ফাইলের ভিতর রয়েছে অপরাধীদের গতিবিধি, চালানোর সময়, এবং তাদের অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য। শিহাব স্যারকে এটা জানানো ভীষণ দরকার। আমরা যদি ওদের হাতে নাতে ধরতে পারি, তাহলে এই মিশন সফল হবে। কিন্তু ছোট্ট একটা ভুল হলেই সব শেষ। রোহান নিজেকে এভাবে মনেই মনে বলল। গাড়ির স্পিডমিটার ক্রমশ বেড়ে চলেছে। হঠাৎ ফোনে পূজার নাম ভেসে উঠল। রোহান ব্লুটুথ হেডসেটে কল রিসিভ করল। হ্যাঁ পূজা, বলো। পূজার গলা অন্যপ্রান্ত থেকে ভেসে এল। রোহান, সাবধান থেকো। আমি সিসিটিভি ফিড হ্যাক করে দেখেছি, দ্রুত শেয়ালদের মধ্যে একজন যেন আমাদের গতিবিধি নিয়ে সন্দেহ করছে। রোহানের চোখ সংকুচিত হয়ে গেল। সে বলল, এটা ভালো খবর নয়। তবে চিন্তা করো না, আমি স্যারকে সব জানাচ্ছি। আমাদের প্রস্তুতি আরও শক্ত করতে হবে। তুমি নজর রেখো, যে কোনো আপডেট সঙ্গে দিও। ফোন কেটে রোহান গ্যাস প্যাডেলে চাপ বাড়িয়ে দিল। সিআইডি অফিস এখন খুব কাছেই। সব ঠিকঠাক মতো হতে হবে। শিহাব স্যারকে জানানো মানে পরিকল্পনাকে আরও সুসংগঠিত করা। আমাদের আর সময় নেই। গাড়ি সিআইডি অফিসের গেটের সামনে এসে থামল। রোহান এক দমে অফিসে ঢুকে শিহাব স্যারের কেবিনের দিকে এগিয়ে গেল।
তার হাতে ধরা ফাইলটা যেন এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্ত থেমে শ্বাস নিল। তারপর কড়া নাড়ল। ভিতর থেকে শিহাব স্যারের গম্ভীর গলা ভেসে এল, ভেতরে আসো। রোহান দরজা খুলে ভিতরে ঢুকে বলল, স্যার, আমাদের পরিকল্পনার জন্য আপনার অনুমতি প্রয়োজন, এবং এই ফাইলটায় এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবশ্যই দেখতে হবে। শিহাব স্যার তার দিকে তাকিয়ে বললেন, বল, কি প্ল্যান করেছ? এবার রোহান ফাইল খুলে ধাপে ধাপে পুরো পরিকল্পনা শিহাব স্যারের সামনে তুলে ধরতে শুরু করল। গুড জব, মাই চাইল্ড। আই ম ইমপ্রেসড। রোহান উঠে দাঁড়িয়ে স্যালুট দিল। অল রাইট, স্যার। তবে অপারেশনটা আজ নয়, কাল করব। আমরা ওদের ওপর নজর রাখব আর সব দিক থেকে প্রস্তুতি নিশ্চিত করব। শিহাব স্যার মাথা ঝুঁকিয়ে বললেন, ভালো সিদ্ধান্ত। ওদের ওপর নজরদারি চালিয়ে যাও। কাল অপারেশনের সময় যেন কোনো ফাঁক না থাকে। আমি ব্যাকআপ টিম প্রস্তুত রাখব। রোহান বলল, জি স্যার, আমরা পুরোপুরি তৈরি থাকব। সিআইডি অফিস থেকে বেরিয়ে রোহান দ্রুত গাড়িতে উঠল। ইঞ্জিন চালু করার পর সে টিমের সঙ্গে যোগাযোগ শুরু করল। পূজা, সোহেল, অগ্নি, সবাই শুনছ? শিহাব স্যার প্ল্যানটা অনুমোদন করেছেন। তবে অপারেশন কাল করা হবে। আজ রাত পর্যন্ত আমরা ওদের গতিবিধি নজরদারি করব। পূজা, তুমি সিসিটিভি ফিডের ওপর নজর রাখো। পূজার গলা ভেসে এল। ফিডের ওপর পুরো নজর আছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখো, ওরা সিগন্যাল জ্যাম করার চেষ্টা করছে। আমি সেটার প্রতিরোধে কাজ করছি। রোহান বলল, ভালো। কিন্তু নিশ্চিত হও, কোনো গ্যাপ যেন না থাকে। সোহেল, তোমার আপডেট কি? সোহেল বলল, আমি ওদের ফলো করছি। ওরা এখনও ফ্যাক্টরিতে আছে। তবে তাদের চালানোর প্রস্তুতি প্রায় শেষ। কাল ভোরের দিকে তারা ট্রাকগুলো বের করবে। জায়গাটা আমি ভালো করে চেক করেছি। কাল দুই দিক থেকেই ব্লক করলে ওরা পালাতে পারবে না। অগ্নি তখন তার পজিশন চূড়ান্ত করে বলল, আমার জায়গা ঠিক আছে। পেছনের পথও আমি ব্লক করে রাখব। যদি ওরা পালানোর চেষ্টা করে, প্রথম আঘাত আমি করব। রোহান মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে। আজ রাতের জন্য সবাই প্রস্তুত থাকো। পূজা, তুমি ওদের যোগাযোগ সিস্টেম মনিটর করবে। সোহেল, ওদের গতিবিধি আপডেট দাও। আর অগ্নি, কাল ভোরের আগে আমরা পজিশন চেক করব। পূজা শেষবার বলল, রোহান, চালান কাল ভোরে ঠিক কয়টায় শুরু হবে, সেটা ট্র্যাক করছি। আর একটু সময় দাও, আমি ফাইনাল সময় জানাব। রোহান দৃঢ় কণ্ঠে বলল, সবাই সতর্ক থাকো। কাল ভোরে এই খেলা শেষ হবে। আর আমাদের কোনো ভুল করার সুযোগ নেই। পূজা বলল, রোহান, ফাইনাল সময় রাত 3টায়। চালান তখনই শুরু হবে। আমি সিস্টেম ট্র্যাক করছি, সবকিছু নিশ্চিত করছি। রোহান মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে, পূজা। রাত 3টায় অপারেশন শুরু হবে। সবাই প্রস্তুত থাকবে। সোহেল আরেকটি আপডেট দিয়ে বলল, ওরা খুবই সাবধান। ফ্যাক্টরি থেকে বের হওয়ার জন্য একাধিক গাড়ি ব্যবহার করবে, বিভ্রান্তি তৈরি করতে। তবে আমি তাদের গাড়িগুলো নজরে রেখেছি এবং তাদের গতিবিধি ঠিকমতো ট্র্যাক করছি। অগ্নি ঠান্ডা মাথায় বলল, এরা যতই সাবধান হোক, আমার পজিশন পুরোপুরি সুরক্ষিত। পেছনে থেকে চুপিসারে এগোচ্ছি। পালানোর কোনো সুযোগ ওদের থাকবে না। রোহান দৃঢ় কণ্ঠে বলল, তাহলে সবাই প্রস্তুত থাকো। পূজা, তুমি ফিড মনিটর করো। সোহেল, তাদের গাড়ির গতিবিধি নজর রাখো। আর অগ্নি, পেছনে থেকে আক্রমণ করো। আমি সামনে থাকব। একযোগে কাজ করতে হবে, কোনো ভুল করার সুযোগ নেই। পূজা দ্রুত জানাল, রোহান, রাত 3টায় ওরা বের হবে। সিকিউরিটি সিস্টেমের কিছু দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। আমি সেটার ওপর কাজ করছি। রোহান নিশ্চিন্ত হয়ে বলল, ঠিক আছে,
পূজা সিস্টেমে আমাদের ঘাটানোটা একটা বড় সুযোগ হতে পারে। সবাই প্রস্তুত থাকো। কাল রাত ৩টায় আমাদের অপারেশন শুরু হবে। টিম একযোগে কাজ শুরু করল। রোহান গাড়ি চালিয়ে প্রস্তুত অবস্থায় ছিল। সবাই জানত এটাই তাদের সবচেয়ে বড় সুযোগ। শিহাব স্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী অপারেশন কাল রাত ৩টায় শুরু হবে। সবকিছু ঠিক থাকলে কাল রাত ৩টায় এই অপারেশন শেষ হবে, রোহান নিজেকে মনে মনে বলল। ঘড়িতে টাইম দেখল রোহান, সময় ১-২-৩০টা। রোহানকে দ্রুত যেতে হবে, কলেজ থেকে কুহুকে নিয়ে আসতে হবে। এতক্ষণে ওর এক্সাম হয়তো শেষ হয়ে যাবে। ও যেতে যেতে এক্সাম শেষে কুহু বের হয়ে গেটের সামনে এসে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল। ঠিক সেই সময় রোহান আসে। ঝড়ের গতিতে গাড়িটা ওদের সামনে দাঁড় করিয়ে হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে বলল, এই তুই ঠিক আছিস? কুহু ঝালমুড়ি হাতে নিয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান বলল, তোর চোখ দুটোকে রসগোল্লা করে তাকিয়ে থাকতে বলি নাই? উত্তর দে আমার প্রশ্নের। কুহু নিজেকে ধাতস্থ করে বলল, আমি ঠিক আছি। কি হইছে আপনার? কিছু না, চলো বাসায় চলো। ঝালমুড়ি খাচ্ছি তো, গাড়িতে যেতে যেতে খাবে, আসো। কুহুর হাতটা ধরে যেই না গাড়িতে উঠবি ঠিক সেই সময় বাইকে করে এসে কেউ একজন কুহুকে শ্যুট করে চলে যায়। সবকিছু এত দ্রুত হল যে সে প্রতিক্রিয়া করতেই ভুলে গেছে। আচমকা কুহু তীব্র চিৎকার শুনে রোহানের মস্তিষ্কে টনক নড়ে। রোহান পাশ ফিরে চাইতেন, দেখে কুহু মাটিতে লুটিয়ে পড়েছে, যন্ত্রণা ছটফট করছে। কুহুর সাদা কামিজটা রঞ্জিত লাল রাঙ্গা রক্তে। কুহুকে এই অবস্থায় দেখে রোহানের গোটা দুনিয়া যেন নড়ে গেল। রোহান এগিয়ে এসে কুহুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে চলল হসপিটালের উদ্দেশ্যে। কুহুর চোখ তখন নিভু নিভু। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, কুহু পাখি প্লিজ চোট বন্ধ করিস না, চোখটা খোলা রাখো। তোর কিছু হবে না। এই তো আমি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কুহুর চোখের পলকও যেন আর পড়ছিল না। রোহান তখন সারা শরীরে উত্তেজনা আর ভয় নিয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। হাসপাতালে পৌঁছাতে সবেমাত্র ৫ মিনিট বাকি, কিন্তু মনে হচ্ছিল সময় থমকে গেছে। কুহু একেবারে নিস্তেজ হয়ে গেছে। রোহান চিন্তিত হয়ে কুহুর হাতটা ধরে বলল, তুমি আমার জীবন কুহু, তুমি কিছু হবে না, আমি তোকে বাঁচাবো। হাসপাতালে পৌঁছানোর পর রোহান দ্রুত কুহুকে নেমে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। ডাক্তাররা অপেক্ষা করছিল, তারা দ্রুত কুহুকে জরুরি চিকিৎসা দিতে শুরু করল। রোহান বাইরের দিকে দাঁড়িয়েছিল, তার চোখে এক অদ্ভুত দুঃখ আর অসহায়ত্ব ছিল। মনে হচ্ছিল পৃথিবীটা এখন তার জন্য অন্ধকার হয়ে গেছে। হাসপাতালে পৌঁছানোর পর রোহান দ্রুত কুহুকে গ্যাংওয়ে ধরে নেমে নিয়ে হাসপাতালের জরুরি ইউনিটে ছুটল। ডাক্তাররা প্রস্তুত ছিল, তাদের চোখে তৎপরতা আর চিন্তা। তারা তাড়াতাড়ি কুহুকে জরুরি চিকিৎসা দেওয়ার জন্য অপারেশন থিয়েটার দিকে নিয়ে গেল। রোহান চোখে অবিশ্বাস্য দৃষ্টিতে শুধু দেখল। তার মাথার ভিতর শব্দ মিশে যাচ্ছিল, পৃথিবী যেন থেমে গিয়েছিল। ডাক্তারদের মধ্যে একজন দ্রুত রোহানকে পাশ থেকে ডেকে বলল, আমাদের সময় খুব কম, আপনি এইখানে যেতে পারেন না। আমাদের কাজ করতে দিন। রোহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার হৃদয় ফেটে পড়ছিল। কুহু তার জীবনের অমূল্য রত্ন। কুহুর অবস্থা তার জন্য এক বিভীষিকা, তবে তাকে রক্ষা করার জন্য ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে, এটাই ছিল তার একমাত্র আশার আলো। রোহান হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে এক মুহূর্তের জন্য মনে করল, কুহু, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি ফিরেই আসবে। ধূসর রঙে মোড়া এক নিঃসঙ্গ ভোর। মেঘলা আকাশে জমে রয়েছে ম্লান এক ঘোর। আলোছায়ার খেলা, সব যেন থেমে। ধূসর পৃথিবী ডাকছে আপনেমনে। নীরব পথের ধারে ঝরে পড়া পাতা। ধূসর ছায়ায় মিশে জীবন যেন মলিন কথা। তবুও এ রঙে লুকিয়ে আসার গান। ধূসর শেষে আসে রঙিন নতুন ভোরের। জানি তুমি ফিরবে। কোন এক গোধূলিমাখা সন্ধে। আমি দাঁড়িয়ে থাকব অপেক্ষার দৃষ্টিতে, ফুল হাতে। আকাশে লাল সোনালি ছটা। পাখিরা ফিরে যাচ্ছে নীড়ে। আমার বুকের ভেতর এক অভিমান। কিছু বলবে কি সেদিন ফিরে?
তুমি আসবে কি আলোর মতো, নাকি নিঃশব্দে ছুঁয়ে যাবে মন? আমি অপেক্ষায় থাকি, তোমার ছোঁয়ার অপেক্ষায় প্রতিটি ক্ষণ। ঠিক বিকাল 4টা। অগ্নি, সোহেল, পূজা, রৌনক, স্মৃতি, শ্রাবণী আর ওর মা বসে আছে কেবিনে। কিছুক্ষণ আগে কুহুকে কেবিনে শিফট করে গেছে। ডাক্তার কুহুর কেবিনে ঢুকে সবার দিকে তাকিয়ে বললেন, ভাগ্য ভালো, গুলিটা তেমন গভীরে ঢোকেনি। তবে কুহু অনেক রক্ত হারিয়েছে, তাই সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আপনারা দয়া করে তাকে এখন বেশি প্রশ্ন করবেন না। সবাই হাফ ছেড়ে বাঁচল। রোহান পাশেই দাঁড়িয়েছিল, চুপচাপ। তার মনের মধ্যে তোলপাড় চলছিল। সে ধীরে ধীরে কুহুর কাছে এগিয়ে গেল। কুহু চোখ খুলে দেখল, রোহান তার দিকে তাকিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু চোখের কোণে লুকানো কান্নার ছাপ। কুহু মৃদু স্বরে বলল, আপনার এই অস্থিরতার কারণ কি, মিস্টার রোহান? রোহান হেসে বলল, তোর জন্য পাগল না হয়ে উপায় আছে? তুই তো আমার জীবনের শ্বাসপ্রশ্বাস। আর যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? কুহু মৃদু হাসল, তারপর বলল, আপনার চিন্তা করার কিছু নেই, আমি ঠিক আছি। তবে একটা কথা বলতে পারি? রোহান কিছুটা অপ্রস্তুতভাবে বলল, হ্যাঁ, বল। কুহু হেসে বলল, আপনি এত বড় নাটক করতে পারেন, আগে বুঝতে পারিনি। এই যে ছুটে এসে হুঙ্কার দিয়ে আমাকে গাড়িতে তুলে নিতে চান, তার মানে কি? রোহান হতবাক হয়ে বলল, তুই এই অবস্থায় হাসতে পারছিস? আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিলাম। তুই জানিস আমি কতটা দুশ্চিন্তা করছিলাম? কুহু এবার চোখ বন্ধ করে বিছানায় হেলান দিল। তার কণ্ঠ মৃদু হল, আপনার দুশ্চিন্তা দেখে মনে হল যেন পুরো পৃথিবীটাই থেমে গেছে। রোহান, আপনি কেন আমার জন্য এত চিন্তা করেন? রোহান কিছুক্ষণ চুপ রইল। তারপর গভীর দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, তুই জানিস না, কুহু, আমি তোর জন্যই বাঁচি। তুই যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম? কুহু অবাক হয়ে রোহানের দিকে তাকাল। তার চোখে এক ধরনের বিস্ময় আর মায়া একসঙ্গে জ্বলজ্বল করছিল। নার্সের কথা শুনে রোহান অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল। দরজার সামনে এসে একবার কুহুর দিকে তাকিয়ে বলল, তুই ভালো করে বিশ্রাম নে। আমি বাইরে আছি, কিছু দরকার হলে ডাকিস। কুহু শুধু মাথা নাড়ল। রোহান বাইরে বেরিয়ে গেল, কিন্তু তার চোখে মুখে এক অজানা উদ্বেগ ফুটেছিল। কুহু ধীরে বিছানায় গা এলিয়ে দিল। তার মনে অদ্ভুত এক উষ্ণতা কাজ করছিল। রোহানের ওই কথাগুলো, তুই যদি কিছু হয়ে যেত আমি কি করতাম, তার হৃদয়ের গভীরে বাজছিল। ঠিক সেই সময় কেবিনের দরজায় টোকা পড়ল। একজন নার্স ঢুকে বলল, ভিজিটিং আওয়ার শেষ। এখন রোগীকে বিশ্রাম করতে দিন। অগ্নি রোহানের কাঁধে হাত দিয়ে বলল, তোমার কি মনে হয় এইটা কি ইচ্ছাকৃত? অবশ্যই ইচ্ছাকৃত। কাল আমাদের অপারেশন, আজ কুহুর উপর অ্যাটাকের অর্থ কেউ ফলো করে আমার দুর্বলতাতে আঘাত করতে চেয়েছিল যাতে ভয় পেয়ে পিছিয়ে। আরে আমি হচ্ছি রেসের পাগলা ঘোড়া, এত সহজে কি আটকানো যায়? রোহান কিছুটা চিন্তিত হয়ে সোহেলের দিকে তাকিয়ে বলল, তুই একটু কুহুর কলেজের আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ চেক কর। কিছু তো ঘটেছিল, কেউ এই সব কিছু জানত, আর এখন আমাদের দুর্বলতায় আঘাত করতে চেয়েছে। কোনোভাবেই যেন পালিয়ে না যায়। সোহেল দ্রুত মাথা নেড়ে বলল, বুঝেছি। তাড়াতাড়ি জানাব। সে দ্রুত উঠল এবং রোহানকে একটি আশ্বস্ত দৃষ্টিতে দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সোহেল এবার তার প্রিয় গ্যাজেটটি বের করল, ফোনের স্ক্রিনে সিসি ক্যামেরার লিঙ্ক খোলার জন্য কিছু ডেটা ইনপুট করল। তার চোখে চিন্তার রেখা স্পষ্ট। যতটুকু সম্ভব দ্রুত এবং নির্ভুলভাবে ফুটেজের মধ্যে খুঁজে বের করা তার লক্ষ্য ছিল। সোহেল জানত, এটা তার পক্ষে কোনো সাধারণ কাজ নয়। যারা আক্রমণ করেছে, তারা খুবই পাকা পরিকল্পনা করেই এসেছে। তার মস্তিষ্কে ঘুরছিল একের পর এক সম্ভাব্য পরিকল্পনা, কিন্তু কোনো কিছুই পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না।
তার হাতে ছিল একমাত্র সুযোগ, ফুটেজের সঠিক তথ্য। সোহেল যায় কুহুর কলেজের আশেপাশে সিসি ক্যামেরা চেক করতে। একটা জায়গায় চোখ আটকে যায়, যা দেখে সোহেল অবাক। সোহেল রোহানকে ফোনে বলল, রোহান, আমি কিছু পেয়েছি। বাইক আরোহী যে দ্রুত পালিয়ে গেছে, তার থেকে ফুটেজ কিছু অদ্ভুত তথ্য পাওয়া গেছে। তাকে স্পষ্টভাবে দেখে মনে হচ্ছে সে কোনো পরিচিত লোক। রোহান এক পা এগিয়ে গিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে বলল, বিস্তারিত বল, সোহেল। ছবিটা পাঠাচ্ছি, দেখো। সোহেল দ্রুত ফোনের স্ক্রিনে ফুটেজের স্ক্রিনশট পাঠাল। সোহেল জানালো, বাইক আরোহীর পরনে বিশেষ ধরনের একটি জ্যাকেট ছিল, যা রোহান আগে দেখেছিল। রোহান তার মুখে এক চিন্তিত ভাব নিয়ে ফুটেজটি দেখল। এটা তো আশ্চর্যজনক। সোহেল, ওই জ্যাকেটটা যে পরেছে, সে আমার পরিচিত কেউ। মানে? সোহেল অবাক হয়ে প্রশ্ন করল। এটা এক ধরনের জ্যাকেট, আমি জানি, গত মাসে এক লোককে সেটা পরতে দেখেছিলাম। কে হতে পারে সে? রোহান ভাবতে লাগল, আর তার চোখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ঠিক আছে, আমি তদন্ত করব, সোহেল বলল এবং তৎক্ষণাৎ কাজ শুরু করে দিল। এদিকে রোহান হাসপাতালের লবি থেকে বেরিয়ে গিয়ে দ্রুত কুহুর কেবিনের দিকে এগিয়ে গেল। তার মনে উদ্ভূত সমস্ত চিন্তা একে একে সারি সারি চলে আসছিল। কুহু, তার জীবন, তার ভালোবাসা, এখন তাকে রক্ষা করতে হবে, কিন্তু কে তাকে স্বীকার করতে চাইছে, এই প্রশ্ন আরও বেশি জটিল হয়ে উঠল। কেবিনে একটু উকি দিয়ে দেখল কুহু ঘুমাচ্ছে। বাহিরে বসে আছে ওর মা, ভাই, বোন আর ভাবিমা। ও সবার কাছে গিয়ে বলল, তোমরা বসো, আমার দরকারি কল আছে, সেরেই আসছি বলে। রোহান হাসপাতালের কেবিনের বাইরের করিডোরে দাঁড়িয়ে রিভার্স ফোন বের করল। তার মন একেবারে অস্থির ছিল, কুহু এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছিল। সে সিদ্ধান্ত নিল, কোনোভাবেই এই মুহূর্তে কুহু আর তার পরিবারকে একা ছেড়ে দেয়া যাবে না। ফোনে ডায়াল করল সিডের এক সিনিয়র অফিসার, রাহুল শর্মাকে। ফোনটা রিসিভ করতেই রোহান বলল, রাহুল ভাই, জরুরি একটা ব্যাপার ছিল। কুহু, তার মা, ভাই, বোন, ভাবিকে হাসপাতালে থাকতে হবে, কিন্তু এখন তারা নিরাপদ নয়। কিছু একটা চলতে পারে, তাই আমি চাইছি আপনারা সিভিল পোশাকে কিছু অফিসার পাঠান, যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। রাহুল শর্মা কণ্ঠে চিন্তা এবং সমঝোতার ছাপ রেখে বলল, আমি বুঝতে পারছি, রোহান। তুমি চিন্তা করো না, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। একদল অফিসার পাঠাচ্ছি, তারা সিভিল পোশাকে থাকবে, যাতে কেউ কিছু সন্দেহ না করতে পারে। ধন্যবাদ, রাহুল। আমি জানি তুমি সবসময় পাশে আছো। আমি কুহুর কাছে যাচ্ছি, তুমি তাদের নিরাপত্তা নিয়ে খেয়াল রাখো। রোহান উত্তর দিল। ফোন রেখে রোহান হাসপাতালের পেছনে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভাবল। তার চোখে একটিই চিন্তা, কুহু আর তার পরিবার যেন নিরাপদ থাকে, আর এই অশুভ পরিস্থিতি থেকে তাদের রক্ষা করতে হবে। কিছু সময় পরেই হাসপাতালের গেটের কাছে সিভিল পোশাকে কয়েকজন সিআইডি অফিসার এসে উপস্থিত হল। তাদের মধ্যে একজন, যিনি কিছুটা বড় অফিসার ছিলেন, দ্রুত রোহানকে দেখে বললেন, সব ঠিক আছে, স্যার। আমরা লোক পাঠিয়ে দিয়েছি, সবাই নিরাপদ থাকবে। রোহান কিছুটা শান্ত হল, তবে তার মন এখনও উৎকণ্ঠিত ছিল। তোমরা যতটা পারো, খেয়াল রেখো। চিন্তা করবেন না, স্যার। আমরা সবকিছু দেখছি, অফিসারটি আশ্বস্ত করে বলল। রোহান হাসপাতালে ফিরে গেল, তার মাথায় কেবল একটাই চিন্তা, কুহু, তার জীবন, তার ভবিষ্যৎ, এসবকে রক্ষা করার জন্য তাকে যতটা সম্ভব শক্তিশালী হতে হবে। কিন্তু কুহুর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি এক সেকেন্ডও ছাড়ব না, আই প্রমিস। এদিকে সোহেল সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে নতুন কিছু তথ্য পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল, এই পরিস্থিতি শুধু আরেকটি সাধারণ আক্রমণ নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ। সোহেল রোহানকে আবার ফোন দিয়ে বলল, রোহান, আমি কিছু পেয়েছি। ওই বাইক আরোহী যে ব্যক্তিটি, সে আমাদের কোনো পরিচিতের কাছাকাছি হতে পারে। তবে এখনও কিছু নিশ্চিত করতে পারছি না।
রোহান এক মুহূর্তের জন্য চুপ ছিল। তারপর সে উত্তর দিল, জানি সোহেল। সব কিছু ঠিক মতো করো, কোনো ঝুঁকি নিও না। আমি কুহুকে সুস্থ করতে হলে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আগে। তারপর আমি পুরোপুরি তদন্ত করব, আর কোনোভাবেই ছাড় দেব না। এই অবস্থায় রোহান হাসপাতালের বাইরে কিছু সিআইডি অফিসারের সাথে দেখা করতে বেরিয়ে যায়। তার মনে একটাই চিন্তা ছিল, কুহুর জন্য প্রতিশোধ, এবং যারা এই আক্রমণ ঘটিয়েছে তাদের কাউকে বাঁচতে দিবে না। রোহান হাসপাতাল থেকে বের হয়ে সিআইডি অফিসারদের সাথে গোপন বৈঠক করল। সে পুরো ঘটনা তাদের জানালো এবং এই বিপদগ্রস্ত পরিস্থিতির পেছনে যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে তাও বুঝতে পারছিল। রোহান জানত, কুহুর শারীরিক অবস্থা সঠিক হলে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তুমি চিন্তা করো না, স্যার, অফিসার রাহুল শর্মা বললেন, আমরা সবকিছু ট্র্যাক করছি। সোহেলের দেওয়া তথ্য অনুসারে আমরা আরও নজরদারি চালাচ্ছি। যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করা হবে। রোহান তার বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট অনুভব করছিল। একদিকে কুহুর শরীরের অবস্থা, অন্যদিকে তার পরিবারকে নিরাপদ রাখতে হবে। কিন্তু তার মনে একটাই প্রতিজ্ঞা ছিল, এই পরিস্থিতি থেকে সবার মুক্তি পাওয়ার পর যারা কুহুকে আঘাত করেছে তাদের একে একে শাস্তি দিতে হবে। হাসপাতালের কেবিনে ফিরে গিয়ে রোহান কুহুর পাশে বসল। কুহুর চোখ কিছুটা খুলে তাকে দেখে মৃদু হাসল। কিন্তু রোহানের চোখে তখনও সেই দুঃখ, অসহায়ত্ব আর প্রতিশোধের আগুন জ্বলছিল। কুহু, তোর জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, রোহান বলল, তার গলায় এক দৃঢ় প্রতিজ্ঞা ছিল। কুহু এক ফোঁটা হাসি দিয়ে বলল, রোহান, আমি ভালো আছি। আপনি চিন্তা করবেন না। রোহান কিছুটা শান্ত হল, কিন্তু তার মনে সিদ্ধান্ত ছিল, এই ঘটনাটা শুধু কুহুর নয়, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে কাউকে ছাড়বে না, যতদিন না সঠিকভাবে প্রতিটি সত্য বের হয়ে আসে। এদিকে সোহেল আর সিআইডি দলের অন্যান্য সদস্যরা আরও গভীর তদন্ত শুরু করল, কিছু নতুন তথ্য হাতে পেল। সোহেল জানালো, রোহান, আমাদের কাছে কিছু নতুন ক্লু এসেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শেষ করব। কুহুর হাতটি রোহান আলতো করে নিজের হাতে নিল। শরীরের তীব্র উত্তেজনা যেন হাওয়ায় মিশে গেল। তারপর ধীরে ধীরে কুহুর শীতল কপালে রোহান রেখেছে এক নরম চুম্বন, যে চুম্বনে পাথরও গলে যায়। এই অমূল্য রত্ন, তুমি কি জানো? বলল রোহান, মনের গহীনে গভীর পত্রের ঝংকার। তুমি আমার অস্তিত্বের প্রাণ। তোমায় হারালে পৃথিবী হারাবে তার স্নেহধারা। কুহু অবাক চোখে তাকিয়ে, হৃদয় স্পর্শিত। অবিশ্বাসের সঙ্গে ভালোবাসার সুরে মগ্ন। আপনি কি জানেন, রোহান, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ সুর। যে সুর বেজে ওঠে পৃথিবীর প্রতিটি কোণে, আমার হৃদয়ের নিকুঞ্জে। গভীর রাত, অনুমানিক 2টা বাজে। হাসপাতালটি শুনশান, ভেতরে শুধু কিছু ডাক্তার নার্সের পদচারণা এবং মাঝে মাঝে গ্যারেজের নিচু আওয়াজ শোনা যাচ্ছিল। কুহু ঘুমাচ্ছিল, তবে রোহান ছিল সজাগ। সে হাসপাতালের করিডোরে হাঁটছিল, চিন্তাগ্রস্ত মন নিয়ে। হঠাৎ একটুখানি আওয়াজ শুনতে পেল। কোথাও কেউ অস্বাভাবিকভাবে চলাফেরা করছে, এবং তার সুরক্ষিত কেবিনের আশপাশে কিছু সন্দেহজনক ঘটনা ঘটছে। রোহান সোজা কুহুর কেবিনের দিকে এগিয়ে গেল, দরজায় মৃদু নক করল। কিন্তু কোনো উত্তর আসল না। তার হাতের তালু ঘামে ভিজে গেছে, মনে হচ্ছিল কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। সে দ্রুত কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করল, কিন্তু কুহু তখনও গভীর ঘুমে ছিল। তবে তার মনে কিছু একটা সংকেত ঘটেছিল, তবে সে কিছু জানল না। তখনই হাসপাতালের ভিতরে কিছু দৌড়ানোর আওয়াজ শোনা গেল। একদম অন্ধকারে করিডোরে এক অদ্ভুত উপস্থিতি অনুভূত হচ্ছিল। সিকিউরিটি গার্ডরা তাদের নিয়মিত কাজ করছিল, তবে কিছু অদ্ভুত ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে, যেন তারা খুব সুশৃঙ্খল এবং দ্রুত। রোহান তৎক্ষণাৎ তার ফোনে সিকিউরিটি সিস্টেমের সাথে যোগাযোগ করল, বলল, তাড়াতাড়ি সমস্ত প্রবেশপথ লক করুন এবং সকল সিকিউরিটি গার্ডদের কাছে সাবধানতা বাড়ান।
কিছু অস্বাভাবিক হচ্ছে। এরপর রোহান কুহুকে একটু শেক করে জাগিয়ে দেয়। কুহু, উঠো। কিছু সমস্যা হতে পারে, তাড়াতাড়ি প্রস্তুত হও। কুহু কিছুটা ঘোরানো চোখে উঠে বসে। রোহান, আবার কি ঘটল? রোহান তার দিকে তাকিয়ে বলল, এখন বাইরে একটা কিছু ঘটছে, যেটা আমি ঝুঁকি হিসেবে নিতে চাই না। তুই নিরাপদে থাক। সিকিউরিটি গার্ডরা এবং হাসপাতালের নিরাপত্তা দল একত্রে গেট এবং ভেতরের প্রবেশপথ চেক করতে লাগল। তবে এক পলকেই কোনো একটি গোপন সিগন্যালের মাধ্যমে তাদের বুঝতে পারল অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে। শত্রু তাদের মধ্যে ঢুকে পড়েছে, কৌশলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে গেছে। রোহান তখন দ্রুত একটি নিরাপদ কেবিনের দিকে নিয়ে কুহুকে নিয়ে চলতে লাগল। তবে বাইরে থেকে আসা গাড়ির আওয়াজ আরও কাছে চলে আসছিল। কে জানে শত্রুর পরিকল্পনা কি হতে পারে। মুহূর্তে রোহান কুহুকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শত্রু তাদের একদম কাছে চলে এসেছিল। এমন সময় এক অজানা গুলির আওয়াজ শুনতে পেল। রোহান কুহুকে এক প্রকার টেনে হিচড়ে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে শুরু করেছিল, কিন্তু তখনই হাসপাতালের করিডোরে এক অপ্রত্যাশিত গুলির আওয়াজ শোনা গেল। আওয়াজটা এতই তীব্র ছিল যে পুরো হাসপাতাল যেন কাঁপছিল। রোহান তৎক্ষণাৎ কুহুকে পিছনে টেনে নিল এবং তার দিকে একটি সুরক্ষিত কোণায় ঢুকিয়ে দিল। কুহু, কিছু হবে না। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি পরিস্থিতি দেখতে, রোহান দ্রুত বলল। কুহু কাঁপতে কাঁপতে বলল, কি হচ্ছে? শত্রুরা এত কাছাকাছি চলে এসেছে? রোহান তার চোখে চোখ রেখে বলল, বাধা দেবার সময় এখন নেই, তুমি এখানেই থাকো। আমি নিশ্চিত করব যে সবাই নিরাপদ থাকবে। রোহান ছুটে গেল হাসপাতালের প্রধান কক্ষের দিকে, যেখানে সিকিউরিটি গার্ডরা ইতিমধ্যেই সতর্ক হয়ে কিছু পরিকল্পনা করছিল। পুরো হাসপাতাল জুড়ে একটি অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিভাবে শত্রু এত অল্প সময়ে হাসপাতালের ভিতরে ঢুকতে সক্ষম হল, তা ছিল এক রহস্য। রোহান সিকিউরিটি প্রধানের কাছে গিয়ে বলল, শত্রু এখানেই, এটা একটা বড় পরিকল্পনা হতে পারে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, এবং কুহু, আমি তাকে কিছু হতে দেব না। সিকিউরিটি প্রধান দ্রুত তৎপর হয়ে বলল, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তারা অনেক সজাগ। এই মুহূর্তে আমাদের পুরো হাসপাতাল সুরক্ষিত করতে হবে। ঠিক সেই সময় একাধিক সিকিউরিটি গার্ড হাসপাতালের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শত্রুদের খোঁজে। কিন্তু শত্রু অত্যন্ত কৌশলে মুভ করছিল। একাধিক মুখোশধারী লোক হাসপাতালের ভিতরে ঢুকে নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলেছিল। গুলি চালানোর পরও তারা দ্রুত পালিয়ে যাচ্ছিল। রোহান একদম স্থির হয়ে তার পরিকল্পনা তৈরি করতে শুরু করল। এই সময় হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা, সিসিটিভি এবং সিকিউরিটি গার্ডদের মধ্যে যে যোগাযোগ ছিল তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুহু তখনও সুরক্ষিত কোণায় বসে রোহানের ফিরে আসার অপেক্ষা করছিল। তার চোখে ভয়, কিন্তু তার ভিতরে রোহানকে হারানোর চিন্তা ছিল সবচেয়ে বড় আতঙ্ক। ঠিক সে মুহূর্তে রোহান আবার কুহুর কাছে ফিরে আসে। তার চোখে কিছুটা উদ্বেগ ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। কুহু, আমরা নিরাপদে আছি, কিন্তু শত্রু খুব কাছাকাছি চলে এসেছে। আমাদের আরও সতর্ক থাকতে হবে। এখন তুমি আমার সঙ্গে চলে আসো, আমি তোমাকে সুরক্ষিত স্থানটায় নিয়ে যাব, রোহান বলল। কুহু অল্প সময়ের জন্য নিশ্চুপ হয়ে রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি তো আমাকে কখনো ছেড়ে যাবেন না, রোহান? রোহান তার হাত শক্ত করে ধরে বলল, এখনো কিছু হয়নি, কুহু। কিছু হবে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তবে এর পরের মুহূর্তে বাহিরে থেকে একটি গুলি আর এক তীব্র আওয়াজ শোনা গেল। হাসপাতালটা যেন আবার এক ঝড়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের করিডোরে তীব্র গুলির শব্দ আরও উচ্চারিত হয়ে উঠছিল। পুরো হাসপাতাল যেন এক ভয়াবহ অন্ধকারে ডুবে যাচ্ছিল। রোহান কুহুকে নিয়ে দ্রুত একটি নিরাপদ স্থানে পৌঁছাতে চাইল, কিন্তু সেখানের শত্রুর উপস্থিতি ছিল। সিকিউরিটি গার্ডরা যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছিল, তাও ব্যর্থ হচ্ছিল। রোহান কুহুকে সুরক্ষিত একটি রুমে নিয়ে ঢুকিয়ে
দরজা আটকে দিল। তারপর নিজেও বাইরে গিয়ে সিকিউরিটি গার্ডদের সাথে মিলিত হতে চলল। তার চোখে ছিল এক অদ্ভুত উদ্বেগ এবং প্রতিশ্রুতি, কুহুকে রক্ষা করতে হবে, সে কিছুতেই তাকে হারাতে চায় না। কুহু এক মুহূর্তের জন্য চুপ ছিল, তারপর তার চোখে কিছুটা হতাশা ও উদ্বেগ ছড়িয়ে পড়ল। সে জানত রোহান তার জন্য সবকিছু করবে, কিন্তু এই বিপদ থেকে বের হওয়া খুবই কঠিন। বাহিরে শত্রুরা আক্রমণ অব্যাহত রাখছিল। তাদের মধ্যে একজন তীব্রভাবে সিকিউরিটি গার্ডদের উপর আক্রমণ চালাচ্ছিল, অন্যরা হাসপাতালের বিভিন্ন স্থান ধরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। এটি ছিল তাদের পরিকল্পনার এক বড় অংশ। শত্রুরা জানত কুহু এখানে আছেন এবং তারা তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে চায়। রোহান তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে বলল, আমাদের একটি প্ল্যান চাই, তাদের আটকাতে হবে। আমরা যদি দ্রুত কিছু না করি, কুহুকে ঝুঁকিতে ফেলতে পারি। একজন গার্ড দ্রুত বলল, তারা পেশাদার, রোহান। আমরা তাদের দ্রুত চিহ্নিত করতে পারছি না। তবে আমাদের হাসপাতালে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে, এটা খুব বড় বিপদ হতে পারে। এই সময় রোহান একটি চিন্তা মাথায় পেল, হাসপাতালের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিছু ধোঁয়াশা থাকতে পারে। সে দ্রুত সিসিটিভি রুমে পৌঁছাল। তবে তার চোখে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন সে দেখতে পেল যে অনেক ক্যামেরার ফুটেজ নেই, সবগুলো বিকল হয়ে গেছে। তখনই বুঝতে পারল শত্রু খুবই পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং তাদের লক্ষ্য কুহু। সে অবিলম্বে সিকিউরিটি প্রধানকে জানাল, তাদের আমাদের সিস্টেমে হ্যাক করার চেষ্টা করেছে, এই মুহূর্তে সবকিছু বন্ধ করে দিন, যেন তারা কোন তথ্য বের করতে না পারে। এরপর রোহান কুহুকে জানাল যে তাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। কুহু কিছুতেই একা থাকবে না। আমাদের এখনই এই হাসপাতাল থেকে চলে যেতে হবে, তাদের আমাদের অনুসরণ করতে সময় লাগবে না। কুহু তার হাত শক্ত করে ধরল, চোখে কিছুটা ভয় আর সংকট। আমরা কোথায় যাব রোহান? রোহান তাকে অদৃশ্য এক স্থির দৃষ্টিতে দেখে বলল, যতদূর সম্ভব সুরক্ষিত জায়গায়, এবং আমাদের যতটুকু সময় আছে ততটুকু সময় তোমাকে নিরাপদ রাখতে হবে। তবে তখনই হাসপাতালের ভেতর থেকে এক তীব্র আওয়াজ শোনা গেল, যেন ভয়াবহ বিপদ এখন খুবই কাছাকাছি চলে এসেছে। গভীর রাতের মধ্যে সেই তীব্র আওয়াজের পর হাসপাতালের ভেতরে সবার মনে ভয় ও শঙ্কা ছড়িয়ে পড়েছিল। শত্রুর আক্রমণ আরও তীব্র হতে শুরু করেছিল এবং কুহু ও রোহানের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছিল। হাসপাতালটি যেন একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল ভয় ও অনিশ্চয়তায় পূর্ণ। রোহান দ্রুত কুহুকে নিয়ে সুরক্ষিত স্থান থেকে বের হয়ে আসতে চাইল। আমরা যত দ্রুত সম্ভব হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে, তারা আমাদের পিছু নিতে পারে, রোহান বলল, তার কণ্ঠে তীব্র উদ্বেগ। কুহু যদিও কিছুটা শঙ্কিত ছিল, তবে রোহানের দৃঢ়তায় সাহস পেল। তুমি কি মনে কর আমরা বের হয়ে যেতে পারব? কুহু প্রশ্ন করল, তার চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। হ্যাঁ, তবে আমাদের প্ল্যানটা ভালোভাবে করতে হবে, রোহান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল। একটা নিরাপদ রাস্তা আছে, যেখান দিয়ে আমরা বের হতে পারব। তারা করিডোর দিয়ে ছুটে চলল, কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে কিছু অন্ধকার মুখ শেলফে দেখা দিল। তারা প্রায় একদম কাছাকাছি চলে এসেছিল। এক মুহূর্তের জন্য পুরো করিডোর স্তব্ধ হয়ে গেল। রোহান দ্রুত কুহুকে একপাশে টেনে নিয়ে দিল, তার শরীর একেবারে কাঁপছিল। ঠিক তখনই এক ব্যক্তি কালো মুখোশ পরে এগিয়ে এল। তার হাতে ছিল একটি বড় বন্দুক, এবং সে রোহান ও কুহুকে লক্ষ্য করে হেসে বলল, তোমরা কোথায় পালাবে, রোহান? আমার হাতে তোমরা এখন নিরাপদ নয়। রোহান তার চোখে সাহস এবং রাগ নিয়ে বলল, তোমরা আমাকে কিছু করতে পারবে না। আমি যতক্ষণ বেঁচে আছি কুহুকে কোনো হার্ম করতে দিব না। কুহু রোহানের পাশে দাঁড়িয়েছিল, তার চোখে আতঙ্ক ছিল, তবে রোহানের পাশে থাকতে তাকে একটু শান্তি পেয়েছিল। সে মনে মনে প্রার্থনা করতে লাগল, আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। মুখোশধারী ব্যক্তি এক পা এগিয়ে এসে বলল, তুমি কিছুই করতে পারবে না, রোহান। আমি জানি তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কে।
তবে রোহান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাল, তুমি যা ভাবছ তা কিছুই না। তোর বিরুদ্ধে আমার অনেক কিছু আছে যা জানলে তুই আরও ভয় পাবি। তারপর এক প্রকার তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সিকিউরিটি গার্ডদের মধ্যে থেকে এক বীর সেনা আসলো এবং মুখোশধারী ব্যক্তির দিকে বন্দুক তাক করল। হাতে হাত রেখে কিছু করার সুযোগ আর নেই। এই মুহূর্তে কিছু সেকেন্ডের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করল। শত্রুর গোষ্ঠী ধীরে ধীরে পিছু হটতে থাকল এবং রোহান ও কুহু একেবারে ঝুঁকি মুক্ত হয়ে গেছিল। তবে তাদের সামনে আরও অনেক ঝুঁকি ছিল। শত্রুদের পরিকল্পনা সহজ ছিল না, তারা আবার ফিরবে কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। রোহান কুহুকে দেখে বলল, কুহু, আমাদের এখনও পুরোপুরি নিরাপদ হতে হবে। আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর একেবারে সুরক্ষিত স্থান খুঁজে বের করতে হবে। কুহু রোহানের হাত শক্ত করে ধরে বলল, আপনি কি মনে করেন আমরা নিরাপদ হয়ে উঠতে পারব? রোহান এক পলক চোখের দিকে তাকিয়ে বলল, আমরা একসাথে আছি কুহু। যতদিন আমি বেঁচে আছি তুই নিরাপদ থাকবি। তাদের যাত্রা তখনও শেষ হয়নি। নতুন বিপদের মুখোমুখি হতে হতে তারা একে অপরকে আগলে রাখল। কুহু ভয়ে ভরসার চোখে রোহানের দিকে তাকিয়ে বলল, ওরা কারা? আর আপনার হাতে রিভলভার কেন? আপনাকে তো আগে কখনো এভাবে দেখাইনি। প্লিজ আমাকে বলেন, আমার খুব ভয় করছে। রোহান কুহুর হাত শক্ত করে ধরে বলল, কুহু, আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। এখন আমাদের এখান থেকে বের হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই শুধু বিশ্বাস কর, আমি আছি তোর পাশে। কুহু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোহানের মুখে দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল। তার ভিতরে এক অজানা আতঙ্ক এবং বিশাল প্রশ্ন ভরা ছিল। রোহানের রিভলভার ধরে রাখার দৃঢ় ভঙ্গি দেখে তার মনে সন্দেহ দানা বাঁধছিল। তবে তার চোখে রোহানের প্রতি ভরসাও ছিল। রোহান বলল, এখন কিছু জানতে চেও না কুহু। শত্রুরা আমাদের জীবনের পিছু নিয়েছে। আমি যে রিভলভারটা বহন করছি সেটা তোমাকে রক্ষা করার জন্য। কারণ আমি জানি তারা কতটা ভয়ঙ্কর। কুহু ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানাল, যদিও তার মনে প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছিল। আপনি আমাকে কখনো মিথ্যা বলবে না, তাই তো? কুহু ধীরে ধীরে বলল। রোহান তার দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুহু। আমি মিথ্যা বলবো না। তবে এখন সময়টা কথা বলার নয়, বরং তোকে রক্ষা করার। বহিরাগত দরজা দিয়ে কুহুকে নিয়ে পার্কিং এরিয়াতে পৌঁছাল রোহান। সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং ড্রাইভারও প্রস্তুত ছিল। তবে রোহান লক্ষ্য করল, ড্রাইভারের হাতে একটি অস্ত্র রয়েছে, যা তার উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে দেয়। রোহান কুহুকে এক পলক তাকিয়ে দেখল, যেন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে। তুমি কি জানো এই মুহূর্তে তুমি কোথায় যাচ্ছ? রোহান ড্রাইভারকে কড়া চোখে লক্ষ্য করে প্রশ্ন করল। ড্রাইভার অবিকল স্থির ছিল, তবে তার চোখে কিছু অদ্ভুত রহস্য লুকানো ছিল। কুহু ততক্ষণে বুঝে গেছে পরিস্থিতি খুবই তীব্র হয়ে উঠছে। সে রোহানের পাশেই ছিল, এক মুহূর্তও তার কাছে থেকে সরতে চাচ্ছিল না। রোহান, আমরা কোথায় যাচ্ছি? কুহু সংকুচিত কণ্ঠে জিজ্ঞেস করল, যদিও সে জানত রোহান তাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করবে। ড্রাইভার কেবল নীরব ছিল, কিন্তু তার মুখে এক ধরনের শীতল হাসি ফুটে উঠল। তখনই রোহান বুঝল, এই ড্রাইভার শুধু একজন সাধারণ চালক নয়, সম্ভবত সে শত্রুর অঙ্গীকারভুক্ত একজন গুপ্তচর। রোহান তৎক্ষণাৎ একটি সংকেত দিল এবং গাড়ির দিকে এগিয়ে গেল, সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ নিয়েছিল। তার মন সজাগ ছিল, কারণ সে জানত শত্রু কখনোই পিছনে থাকবে না। রোহান ড্রাইভারকে লক্ষ্য করে বলে, তুমি যদি আমাদের বিপদে ফেলো তাহলে এর পরিণতি হবে ভয়ানক। ড্রাইভারের চোখে কোনো ভয় ছিল না, তবে সে কোনো কথা না বলে গাড়ির দিকে চলে গেল। গাড়ি চলতে শুরু করল, কিন্তু রোহান জানত এটাই শুধু প্রথম পদক্ষেপ। শত্রু এখানেই থেমে থাকবে না। কুহু ভয় রোহানকে জাপটে ধরে আছে।
রোহান ও তাকে আগলে নিয়ে বলল, ভয় পেও প্রিয়তমা, আমি আছি তোমার পাশে, তাহলে ভয় কিসের? নিজের বাহু ডোরে নিব আগলে। কুহু রোহানের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কোথায় যাচ্ছি আমরা? কুহু অবশেষে জিজ্ঞেস করল। তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল, কিন্তু রোহান তার মুখে একটি সান্ত্বনার হাসি ফুটিয়ে বলল, আমাদের আরেকটি বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। সেখানে মা, ভাই, বোন, ভাবিমা সবাই আছেন। সেখানেই নিরাপদ। কুহু কিছুটা আশ্বস্ত হয়ে, তবে পুরোপুরি শান্ত হতে পারল না। সে জানত, কোথাও না কোথাও শত্রুর হাত এখনও পেছনে থাকতে পারে। কিন্তু রোহান, এই বাড়ি কোথায়? সে আবার প্রশ্ন করল, এবার একটু বেশি জানতে চাওয়া ছিল তার কণ্ঠে। এটা এক নিরাপদ স্থান, রোহান কিছুটা রহস্যময়ভাবে বলল, যেখানে শত্রু আমাদের ধরতে পারবে না। আমরা এখন একটু নিরাপদ জায়গায় পৌঁছাতে যাচ্ছি, তারপর বাকিটা আমি দেখব। গাড়ি চলতে থাকল, এবং কুহু ভাবতে লাগল, এই নতুন জায়গায় কি তাদের জীবনের অজানা রহস্যগুলো খোলাসা হবে? তবে রোহান তার পাশে ছিল, এবং সে জানত, যতদিন রোহান তার পাশে থাকবে, ততদিন কিছুই তাদের ক্ষতি করতে পারবে না। একের এক রাস্তা পেরিয়ে বিপদ মাথা নিয়ে অবশেষে পৌঁছাল তারা বাড়ি। গাড়ি অবশেষে একটি শান্ত, নিঃসঙ্গ জায়গায় এসে থামল, একটি বড়, আধুনিক বাড়ির সামনে। বাড়িটি একদম নিরাপদ এবং দূরবর্তী মনে হচ্ছিল, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এটাই আমাদের গন্তব্য, রোহান বলল, তার চোখে একটি গভীর বিশ্বাস ছিল। কুহু গাড়ি থেকে নামল এবং চারপাশে তাকাল। বাড়ির সন্নিকটে এক বিশাল বাগান ছিল, যে বাগানে সবকিছু শান্ত, নিরিবিলি আর সবুজে মোড়া ছিল। বাড়ির দরজা খুলে গেল, এবং রোহান এক হাতে কুহুর হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেল। তারা প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে একদম পরিচিত মুখ বেরিয়ে এল, রোহানের মা, ভাই, বোন এবং ভাবিমা। তাদের চোখে অসীম ভালোবাসা এবং উদ্বেগ ছিল, যেন তারা দীর্ঘদিন পর পরস্পরকে দেখছে। কুহুর চোখেও পানি চলে এল, কারণ সে এতদিন যে নিরাপত্তার অভাব অনুভব করছিল, আজ সেটি এখানে এসে পূর্ণতা পেল। কুহু, তোমার জন্য অনেক চিন্তা ছিল, রোহানের মা কুহুকে উষ্ণভাবে আলিঙ্গন করলেন। রোহান তার দিকে তাকিয়ে বলল, এখন আমরা নিরাপদ। কিন্তু শত্রু এখনও আমাদের পিছু ছাড়বে না। আমাদের প্রস্তুত থাকতে হবে। রোহানরা বাড়ির ভিতরে গিয়ে বসতে সবাই রোহানকে ঘিরে ধরল, কারণ রোহানকে এইটা জানার জন্য। রোহান এক মুহূর্ত চুপ থেকে গভীরভাবে সবার দিকে তাকাল, তারপর এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি সিআইডি। সবার মুখে বিস্ময়ের ছাপ পড়ল। কুহু, স্মৃতি, ভাবিমা, রোহানের মা, সবাই একে অপরকে অবাক চোখে দেখল। সবাই অবাক হলেও একমাত্র রৌনক হয়নি, কারণ সে আগের থেকে জানত। তাদের মনে একটাই প্রশ্ন, রোহান এতদিন যা কিছু করেছে, তার পিছনে কি সত্যিই কোনো গোপন পরিকল্পনা ছিল? রোহান আরও কিছুটা এগিয়ে এসে বলল, আমি আসলে একজন সিআইডি কর্মকর্তা। তবে আমাকে কখনোই প্রকাশ্যে আসতে হয়নি, কারণ আমি তোমাদের মধ্যে একজনের মতোই ছিলাম। আমি শত্রুদের ওপর নজর রেখেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। রোহানের মা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি কেন আমাদের কিছু জানালে না? শত্রুদের ওপর নজর রেখেছিলাম, কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। রোহানের মা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি কেন আমাদের কিছু জানালে না? আমাদের এতদিন অজানা রেখে দিলে? রোহান মাথা নিচু করে বলল, আমার কাজ ছিল তোমাদের নিরাপদ রাখা, তাই আমি কিছু জানাতে পারিনি। তবে এখন পরিস্থিতি এতটাই গুরুতর যে, তোমরা সবাই জানো, আমরা যদি একসাথে না থাকি, তবে বিপদ আসতে পারে। কুহু রোহানের দিকে কিছুটা শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনার কাজ কি ছিল এতদিন? আমাদের এত কাছাকাছি থাকতেন, আমাদের বিপদের থেকে দূরে রেখেছিলেন? রোহান ধীরে ধীরে কুহুর দিকে ফিরে বলল, এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কুহু। আমি জানতাম, তুই বা মা বা স্মৃতি যদি জানত, তাহলে তোমরা কখনোই শান্তি পেতে না।
আরও একটা কারণে বলেনি পরে জানতে পারবে। কিন্তু এখন আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমি তোমাদের একা কিছু করতে দেব না। স্মৃতি একটু মুচকি হেসে বলল, তাহলে তুমি এতদিন কি করছিলে ভাইয়া? আমাদের অজান্তে শত্রুদের নজরদারি করছিলে? রোহান মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এই কাজটা শুধু একা করা সম্ভব নয়। আমরা সবাই একসাথে থাকলে শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না। ভাবিমা তার চিন্তাভাবনায় প্রবাহিত হয়ে বললেন, তাহলে আমাদের এখন কি করতে হবে? রোহান দৃঢ়ভাবে বলল, আমরা তাদের প্রতিরোধ করতে পারব, তবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এখন থেকে কোনো ভুল আমরা নিতে পারি না। রোহান গভীর চিন্তায় কিছু সময় স্থির থাকল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে। পরিবেশটা কেমন, সোহেল, অগ্নিপূজা, ওরা কেমন আছে, কি করছে, কতটা সামলাচ্ছে, সবকিছু জানতে হবে। কুহু তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো জানেন, শত্রুরা এখনও আমাদের পিছু ছাড়েনি। যদি আবার বিপদে পড়েন? রোহান কুহুকে একনিষ্ঠভাবে দেখিয়ে বলল, কুহু, আমি জানি তুই উদ্বিগ্ন, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে আমাকে থাকতে হবে। সোহেল, অগ্নি, পূজা, সবাই সেখানে রয়েছে। তাদের অবস্থা জানতে পারলেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব। রোহানের মা কিছুটা চিন্তা করে বললেন, তোমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, রোহান। কিন্তু তোমার কাজটা গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব ফিরে আসো। রোহান মায়ের দিকে তাকিয়ে নীরবে মাথা নাড়ে। বিশ্বস্ত হতে হবে, মা। আমি নিরাপদেই ফিরে আসব। তারপর রোহান কুহুকে একটি দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে থাক এবং নিরাপদ থাক। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসব। রোহান দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিল। পরিবারের সবার মুখে উদ্বেগ ছিল, কিন্তু তার তো থেমে থাকলে চলবে না, সে একজন সিআইডি অফিসার, তার অনেক দায়িত্ব। রোহান দ্রুত হাসপাতালের দিকে রওনা হল। রোহান একে একে হাসপাতালের ভিতরের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে শুরু করল। সোহেল এবং অগ্নি, পূজা তাদের প্রাথমিক কাজ করেছে, কিন্তু পরিস্থিতি এখনও শঙ্কাস্পদ ছিল। গুলির শব্দ, হামলার আশঙ্কা এবং শত্রুদের উপস্থিতি, সব কিছুই তাকে ভাবাচ্ছিল। রোহান মাথা নিচু করে বলল, আমার কাজ ছিল তোমাদের নিরাপদ রাখা, তাই আমি কিছু জানাতে পারিনি। তবে এখন পরিস্থিতি এতটাই গুরুতর যে তোমরা সবাই জানো, আমরা যদি একসাথে না থাকি তবে বিপদ আসতে পারে। কুহু রোহানের দিকে কিছুটা শঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আপনার কাজ কি ছিল এতদিন? আমাদের এত কাছাকাছি থাকতেন, আমাদের বিপদের থেকে দূরে রেখেছিলেন? রোহান ধীরে ধীরে কুহুর দিকে ফিরে বলল, এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কুহু। আমি জানতাম, তুই বা মা বা স্মৃতি যদি জানত, তাহলে তোমরা কখনোই শান্তি পেতে না। আরও একটা কারণে বলেনি পরে জানতে পারবে। কিন্তু এখন আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমি তোমাদের একা কিছু করতে দেব না। স্মৃতি একটু মুচকি হেসে বলল, তাহলে তুমি এতদিন কি করছিলে ভাইয়া? আমাদের অজান্তে শত্রুদের নজরদারি করছিলে? রোহান মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এই কাজটা শুধু একা করা সম্ভব নয়। আমরা সবাই একসাথে থাকলে শত্রুরা আমাদের কিছুই করতে পারবে না। ভাবিমা তার চিন্তাভাবনায় প্রবাহিত হয়ে বললেন, তাহলে আমাদের এখন কি করতে হবে? রোহান দৃঢ়ভাবে বলল, আমরা তাদের প্রতিরোধ করতে পারব, তবে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এখন থেকে কোনো ভুল আমরা নিতে পারি না। রোহান গভীর চিন্তায় কিছু সময় স্থির থাকল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে। পরিবেশটা কেমন, সোহেল, অগ্নিপূজা, ওরা কেমন আছে, কি করছে, কতটা সামলাচ্ছে, সবকিছু জানতে হবে। কুহু তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি তো জানেন, শত্রুরা এখনও আমাদের পিছু ছাড়েনি। যদি আবার বিপদে পড়েন? রোহান কুহুকে একনিষ্ঠভাবে দেখিয়ে বলল, কুহু, আমি জানি তুই উদ্বিগ্ন, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে আমাকে থাকতে হবে। সোহেল, অগ্নি, পূজা, সবাই সেখানে রয়েছে। তাদের অবস্থা জানতে পারলেই আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব।
রোহানের মা কিছুটা চিন্তা করে বললেন, তোমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, রোহান। কিন্তু তোমার কাজটা গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব ফিরে আসো। রোহান মায়ের দিকে তাকিয়ে নীরবে মাথা নাড়ে। বিশ্বস্ত হতে হবে, মা। আমি নিরাপদেই ফিরে আসব। তারপর রোহান কুহুকে একটি দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই এখানে থাক এবং নিরাপদ থাক। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসব। রোহান দ্রুত বেরিয়ে আসার প্রস্তুতি নিল। পরিবারের সবার মুখে উদ্বেগ ছিল, কিন্তু তার তো থেমে থাকলে চলবে না, সে একজন সিআইডি অফিসার, তার অনেক দায়িত্ব। রোহান দ্রুত হাসপাতালের দিকে রওনা হল। রোহান একে একে হাসপাতালের ভিতরের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে শুরু করল। সোহেল এবং অগ্নি, পূজা তাদের প্রাথমিক কাজ করেছে, কিন্তু পরিস্থিতি এখনও শঙ্কাস্পদ ছিল। গুলির শব্দ, হামলার আশঙ্কা এবং শত্রুদের উপস্থিতি সব কিছুই তাকে ভাবাচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর রোহান সোজা সোহেলের কাছে গেল। সোহেল তার মুখে অস্থিরতা এবং ক্লান্তির ছাপ নিয়ে রোহানকে দেখে বলল, সব কিছুই এত দ্রুত ঘটছে, রোহান। শত্রুরা অদ্ভুতভাবে মুভ করছে। আমরা যা ভাবছিলাম তা থেকে অনেক বেশি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোহান মাথা নাড়িয়ে বলল, তুই কি জানিস? তাদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পারেছ? সোহেল একটু থেমে গিয়ে বলল, তারা হাসপাতালটাকে পুরোপুরি লক্ষ্য করেছে। তারা জানে যে কুহু এখানে আছে এবং তাদের লক্ষ্য তাকে যেকোনো মূল্যে খুঁজে বের করা। তবে এখন পর্যন্ত আমরা তাদের মুখোশধারী গোষ্ঠীকে থামাতে পারিনি। রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, তবে কিছু সময়ের মধ্যে আমরা তাদের আটকাতে পারব। তুই ঠিকমতো নজর রাখো। রোহান দ্রুত হাসপাতালের অন্য প্রান্তে চলে গেল, যেখানে অগ্নি, পূজা এবং সিকিউরিটি গার্ডরা নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করার চেষ্টা করছিল। পুরো হাসপাতাল একটি অস্থির পরিবেশে ডুবেছিল। রোহান জানত, এই মুহূর্তে তাকে কেবল সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে, যাতে কুহু এবং তার পরিবার নিরাপদ। সোহেল, আমি চাই সবাইকে বিভক্ত না করে একত্রে রাখো। শত্রু যখনই আসবে তারা আমাদের একত্রিত দেখতে চায়, রোহান বলল। হাসপাতালের বাইরে পুরো এলাকা চেক করো, যেন কোনো সন্দেহজনক আচরণ না থাকে। সোহেল মাথা নেড়ে বলল, বুঝেছি, রোহান। আমরা সাবধানে কাজ করব। এই মুহূর্তে রোহান দ্রুত কুহুকে ফোন করল। কুহু তার ভয় কাঁপছিল, কিন্তু রোহানের গলায় দৃঢ়তা শুনে তার মন কিছুটা শান্ত হল। কুহু, সবাই নিরাপদ তো? আমরা শীঘ্রই চলে আসব। ভয় পেও না, রোহান বলল। হ্যাঁ, রোহান, আমরা সুরক্ষিত আছি। কিন্তু আপনার জন্য ভয় পাচ্ছি, কুহু উত্তর দিল। রোহান হাসি দিয়ে বলল, কিছু হবে না, কুহু। তুমি আমার সাথে আছো, আর আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তারপর রোহান সোহেল ও অন্যান্য গার্ডদের নির্দেশনা দিয়ে কুহু এবং তার পরিবারকে একত্রিত করার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তাদের পুরো গ্রুপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দ্রুত চলে যেতে শুরুর আগেই পুরো এলাকা খতিয়ে দেখতে রোহান হাসপাতালের বাইরে বের হয়ে গেল। রোহান তার টিমের সঙ্গে হসপিটালের বাইরে বের হয়ে মুখোশধারীদের সঙ্গে গুলি বিনিময় করছিল। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল। একের পর এক গুলি চলে যাচ্ছিল, কিন্তু রোহান ও তার টিম খুবই দক্ষতার সঙ্গে প্রতিরোধ করছিল। অবশেষে কিছু সময় পর রোহান এবং তার টিম সদস্যরা মুখোশধারীদের আটক করতে সক্ষম হল। একজন মুখোশধারী, যিনি একটি সুরক্ষিত স্থানে লুকানো ছিলেন, রোহানকে দেখে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না, রোহান। তুমি জানো না আমি কে? রোহান চেপে ধরে বলল, বাইঞ্চোদের বাচ্চা, তোরা শুধু ভয় সৃষ্টি করতে এসেছিস, কিন্তু তোরা জানিস না আমি কেমন আর কতটাই আমার তেজ। তারপর টিমের সদস্যরা মুখোশধারীদের ঘিরে ফেলল এবং তাদের অস্ত্রগুলো বাজেয়াপ্ত করল। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাল, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। রোহান তার টিমকে নির্দেশ দিয়ে বলল, এখন যেভাবে হাসপাতালের পরিবেশ দেখে এসেছি, এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়া উচিত।
এভাবেই রোহান তার টিমের সাথে পরিস্থিতি সামাল দিল এবং হাসপাতালের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করল। রোহান এবং তার টিম অবশেষে মুখোশধারীদের আটক করে তাদের হাত পা বাঁধা অবস্থায় পুলিশকে সোপর্দ করে দিল। পুলিশ দ্রুত তাদের হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। রোহান এক নজর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, এদের থেকে যত দ্রুত সম্ভব তথ্য বের করতে হবে। পুলিশ অফিসার মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না রোহান, আমরা এই বিষয়টি হাতে নিচ্ছি। এরপর রোহান তার টিমকে নির্দেশ দিল, সবকিছু যেন শান্ত থাকে, আমরা এখন বাড়িতে ফিরে যাব। রোহান তার টিমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যুদ্ধ শেষ হয়নি। আজ রাতে আমাদের আরও বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে। 4 জন বড় অপরাধীর মাথা ধরতে হবে। তাই তোমরা সবাই বাড়ি ফিরে গিয়ে রেস্ট করো, কাল আবার প্রস্তুত থাকতে হবে। টিমের সদস্যরা মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই জানত, রোহান কখনো হালকা কথা বলে না। তার প্রতিটি নির্দেশ বাস্তবতার সাথে সম্পৃক্ত। তাই সবাই দ্রুত তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা হয়ে গেল। এরপর রোহান টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রস্তুতির পরিকল্পনা চূড়ান্ত করল। তাদের লক্ষ্য ছিল নির্দিষ্টভাবে 4 জন অপরাধী নেতাকে ধরতে হবে, যারা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত। রোহান জানত, এই লড়াই আরও কঠিন হতে চলেছে, কিন্তু তার দৃঢ় সংকল্প ছিল, কুহু এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই অপরাধীদের পরাজিত করতেই হবে। এভাবে তারা প্রস্তুত হতে শুরু করল, তাদের কঠিন যাত্রা এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছিল। গাড়িতে উঠেই রোহান সোজা বাড়ির দিকে রওনা দিল। পথের মধ্যে তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন সে জানত, এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কুহুকে নিরাপদে রাখা, তার পরিবারকে রক্ষা করা। আর তারপরেই শুরু হবে আসল লড়াই। বাড়িতে পৌঁছানোর পর রোহান দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করল। বাড়ির সবার মুখে চিন্তা আর উদ্বেগের ছাপ ছিল। তবে তাদের সাথে দেখা হওয়ার পর রোহান জানালো, সবাই সুরক্ষিত আছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস কুহু? কিছু হবে না। আমি তোর পাশে আছি এবং আমরা এই ঝুঁকি কাটিয়ে উঠব। কুহু তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি জানি আপনি আছেন আর আপনি আমার জন্য সবকিছু করতে পারেন। তুই আমার অর্ধাঙ্গিনী, আমার শরীরের একটা অংশ, তোর জন্য করব না তো কার জন্য করব? রোহান কুহুর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, কুহু, তোর রেস্টের দরকার। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জন্য সবকিছু করেছেন রোহান। আমি জানি আপনি আমাকে কখনো একা হতে দিবে না। রোহান কুহুকে শক্ত করে ধরে বলল, তুই আমার শখের নীল প্রজাপতি। যেভাবে আমার পাশে ছিলি তাতে আমি কৃতজ্ঞ। এখন তুই বিশ্রাম নে, আমি সবকিছু সামলাব। সবসময়ই তো আপনি আমাকে শক্তি দেন রোহান, আজ আপনি নিজেই ক্লান্ত। রোহান একটু হেসে কুহুর মিষ্টি মধুর অধর জোড়া নিজে অধর দিয়ে চেপে ধরে গভীর চুম্বন করল। তারপর কুহু ছেড়ে দিয়ে বলল, আমি আমার এনার্জিটুকু নিয়ে নিয়েছি, আয় বুকে আয়। কুহুকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে বলল, যদি দেখি তোর মুখ, দূর হয়ে যায় সব ক্লান্তি, তবে এই পৃথিবীও যেন এক মায়ে ভরে যায়, তোর পাশে থাকলে সব কিছুই হয়ে যায় সহজ। কুহু তার চোখে রোহানের সঙ্গীতের মতো অনুভূতি দেখতে পেল, যেন তার হৃদয় অমোঘ শক্তি ছড়িয়ে পড়ল। পুরো সময়টা যেন এক মণিমুগ্ধকর মুহূর্ত হয়ে উঠল, যার প্রতিটি শব্দ কুহুর মনের গভীরে গেঁথে গিয়েছিল। রোহান কুহুর হাতটি শক্ত করে ধরে কুহুকে আরও কাছে টেনে নিয়ে এক গাঢ় নিঃশ্বাস ফেলল। কুহুর শরীর যেন একে অপরের মধ্যে এক নিবিড় সংযুক্তিতে মিশে গেল, আর তাদের মনও এক হয়ে গেল। রোহানের গা থেকে নির্ভার এক শান্তির অনুভূতি যেন কুহুর মধ্যে প্রবাহিত হতে শুরু করল। আমরা একসাথে আছি কুহু। এখন তোর সব ভয় চলে যাবে, রোহান বলল, তার গলার স্বরে এক ধরনের নিশ্চিততা ছিল। কুহু একটু শান্ত হল, তার হৃদয় রোহানের কথাগুলি গুনগুন করে বাজতে লাগল। তাকে একমাত্র রোহানই এমন অনুভূতি দিতে পারে,
যে পৃথিবীটা শুধুই তাদের জন্য নিরাপদ। তার চোখে আর কোনো ভয় নেই, বরং এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পেল। রোহান তার মাথায় এক শেষ চুমু দিল এবং মৃদু করে বলল, জাস্ট স্লিপ কুইটলি, কুহু। সবকিছু ঠিক হয়ে যাবে। কুহু রোহানের কাঁধে মাথা রেখে এক গভীর ঘুমে ডুবে গেল, আর রোহান তার পাশে পড়ে রইল, যেন সমস্ত দুনিয়া তার কাছে নিরাপদ ছিল। কুহু রোহানের বুকে মাথা রেখে এক গভীর ঘুমে ডুবে গেল। রোহান তার পাশে পড়ে রইল, যেন সমস্ত দুনিয়া তার কাছে নিরাপদ ছিল। কুহুর নিঃশ্বাসের মৃদু শব্দ ও তার কোমল শরীরের স্পর্শ রোহানকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। রোহান আর কুহু ঘুমাচ্ছে নিজেদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। রাতে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে শুরু করল। রোহান সকাল 5টায় এসেছিল। সকালবেলার সূর্যের আলো আর সাথে কুয়াশার হিম শীতল বাতাস আসতে শুরু করল, ধীরে ধীরে। রোহান ও কুহু একে অপরের পাশেই ঘুমিয়েছিল, তাদের মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। রাতে তারা যতটা ক্লান্ত ছিল, এখন ততটাই প্রশান্তি এবং বিশ্রাম পেয়েছে। কুহু প্রথমে একটু চোখ খুলল, রোহানের কাঁধে মাথা রেখে সে তার চোখে এক মিষ্টি হাসি নিয়ে রোহানকে দেখল। রোহানও চোখ মেলে তাকাল, কুহুকে তার বুকে আরও শক্ত করে টেনে নিল। ভালো লাগছে? রোহান কোমল স্বরে জিজ্ঞেস করল। কুহু তার চোখ বন্ধ করে নরমভাবে বলল, আপনি ছাড়া কোথাও নিরাপদ হতে পারব না, রোহান। রোহান তার মুখে একটি মৃদু হাসি ফেলে বলল, আমি তোমাকে কখনো হারাতে দেব না, কুহু। রাতে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে শুরু করল। রোহান সকাল 5টায় এসেছিল। সকালবেলার সূর্যের আলো আর সাথে কুয়াশার হিম শীতল বাতাস আসতে শুরু করল, ধীরে ধীরে। রোহান ও কুহু একে অপরের পাশেই ঘুমিয়েছিল, তাদের মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। রাতে তারা যতটা ক্লান্ত ছিল, এখন ততটাই প্রশান্তি এবং বিশ্রাম পেয়েছে। কুহু প্রথমে একটু চোখ খুলল, রোহানের কাঁধে মাথা রেখে সে তার চোখে এক মিষ্টি হাসি নিয়ে রোহানকে দেখল। রোহানও চোখ মেলে তাকাল, কুহুকে তার বুকে আরও শক্ত করে টেনে নিল। ভালো লাগছে? রোহান কোমল স্বরে জিজ্ঞেস করল। কুহু তার চোখ বন্ধ করে নরমভাবে বলল, আপনি ছাড়া কোথাও নিরাপদ হতে পারব না, রোহান। রোহান তার মুখে একটি মৃদু হাসি ফেলে বলল, আমি তোমাকে কখনো হারাতে দেব না, কুহু। কুহু তার হাতটি রোহানের হাতে রাখল, আর দুজনেই সেই মুহূর্তে আবার একটু শান্তিতে ডুবে গেল, যেন পৃথিবী থেমে গেছে। জানিস কুহু, তোকে ছুঁয়ে দেখার কত তীব্র ইচ্ছে নিয়ে রাতের পর রাত কাটিয়েছি। তোর ভেজা চুলের নেশাক্ত ঘ্রাণ নেওয়ার জন্য ছটফট করেছি, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, আমি আসতে পারিনি। তুই শুধু আমার প্রেম, আমার ভালোবাসা না কুহু, তুই আমার ভালোবাসার পবিত্র এক অনুভূতি যা আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কুহু, তুই যখন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলি সেই মুহূর্তে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীতে অক্সিজেনের অভাব হচ্ছে, মনে হচ্ছিল আমার সামনে কেয়ামত এসে গেছে। তোকে বুঝাতে পারবো না কুহু। কুহু, ব্যথা তুই পাস, কিন্তু সেই ব্যথার অনুভূতিটা আমি পাই। এই পৃথিবীতে আমার মতো করে কেউ তোকে ভালোবাসবে না। এখনো জন্মায়নি যে রোহানের মতো করে তোকে কেউ ভালোবাসবে। কুহু শুধু রোহানের, আর রোহান শুধু কুহুর। অনেক মানুষের ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু আমি পেয়েছি তোকে। আমার কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধা বয়স পর্যন্ত আমার তোকে চাই। আমি যতদিন বাঁচব এই দুনিয়াতে তত তোকে শুনতে হবে ভালোবাসি, সহস্র কোটিবার তোকে শুনতে হবে ভালোবাসি শব্দটা আমার প্রাণের চেয়ে প্রিয় অর্ধাঙ্গিনী। একই বন্ধনে বাঁধা দুজনে, ভালোবাসা বয়ে চলে প্রাণের স্রোতে। যত ঝড়ঝাপটা আসুক জীবনে, আমরা থাকব একসঙ্গে সুখের কোলে। তোর হাত ধরেই আমার পথ চলা, তুইই আমার সকাল, তুইই সন্ধ্যাবেলা। একই আকাশে মেলে দু জানার ডানা, ভালোবাসার গল্প হবে শুধু তোরামার জানা। কুহু রোহানের বুক থেকে মাথাটা তুলে বলল, এত সুখ, এত ভালোবাসা কি আমার? জি বিবিজান, আপনার। শুধু তাই নয়, গোটা আমিটাও আপনার, বুঝলেন? কুহু সুন্দর করে মিষ্টি করে হাসি দিয়ে রোহানের কপালে ভালোবাসার পরশ দিল।
রোহান ঘড়িটা দেখে নিয়ে বলে 11টা বাজে, নাস্তা করার দরকার, আবার বের হতে হবে। এখনই বের হবে, আর একটু ঘুমান। সমস্যা নেই সিআইডি মানুষ, আমরা এর থেকে ভালো রেস্ট নিতে পারি না। আপনি ভালোবেসে আমার কপালে অধর ছুঁয়ে দিলেন, এইতে আমার সব এনার্জি ফিরে পেয়েছি। রোহান কুহুর কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল কুহু বিছানায় মুখ ভার করে বসে আছে। রোহান কুহুর কাছে এসে বলল, কি হয়েছে, এমনভাবে বসে আছিস কেন? আপনি তো এখন নাস্তা করবেন, কিন্তু কাল তো সবাই দেরিতে ঘুমাতে গেছে, এখনও কেউ উঠেনি, আমার হাতে তো ব্যথা, রান্না তো করতে পারবো না। নো ম্যাটার মেরি বিবি যান, আমি রান্না করছি। কুহু বড় বড় চোখ করে তাকালো রোহানের পানে, অবিশ্বাস্য কথা শুনল। আপনি করবেন রান্না? সিআইডি সাহেবের ব্রেন তো সব জানি। রোহান মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলল, তুই বসে থাক, আজ আমি রান্না করব। তোর জন্য স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করব। সিআইডি লোক শুধু ক্রিমিনাল ধরতে জানে না, তারা মন জয় করতেও জানে। তাই আজ তুই শুধু বসে দেখ, তোর জন্য কি বানাই। রোহান রান্নাঘরে ঢুকল, আর কুহু কিছুটা অবিশ্বাস আর কৌতূহল নিয়ে তাকে দেখতে লাগল। রোহান বেশ গুরুত্ব নিয়ে ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করল। কিছুক্ষণ পর রোহান একটি প্লেটে এক ধরনের অ্যামেচার অমলেট এবং টোস্ট নিয়ে এসে কুহুর সামনে রাখল। হাসতে হাসতে বলল, এই যে মিস কুহুর জন্য রোহানের হাতের বিশেষ ব্রেকফাস্ট। কুহু প্লেটের দিকে তাকিয়ে বলল, অ্যামেচার হলেও এটা তোমার হাতের তৈরি। আমি এটা খেয়ে দেখব। কুহু প্রথম কামড় দিতেই চোখ বড় করে বলল, উফ, এটা তো দারুণ হয়েছে রোহান। রোহান হেসে বলল, এইবার বুঝলি তো, সিআইডি শুধু শত্রুদের হারাতে পারে না, বরং তোর মনও জয় করতে পারে। কুহু মুচকি হেসে বলল, আপনি এমন করছেন বলেই আমি সব ভুলে যাই। রোহান কুহুর চোখে তাকিয়ে বলল, তুইই আমার পৃথিবী কুহু। সব ভুলে যাওয়া তো তোর অধিকার। খাওয়া দাওয়া পর্ব শেষ করে রোহান কুহুর কপালে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস আর ঘুমিয়ে পড়, আমি টাইম মতো আসব বলে চলে গেল। রোহান ও তার টিম সবার সঙ্গে গোপনে মিটিং শুরু করল সিআইডি ডিপার্টমেন্টে। মিটিংয়ের মধ্যে তাদের মধ্যে কোনোরকম বহিরাগত ছিল না, কারণ এই মিশনটি ছিল অত্যন্ত গোপনীয় এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ। রোহান ম্যাপটি টেবিলে রেখে সবার দিকে তাকালো এবং বলল, এই হচ্ছে আমাদের টার্গেট ফ্যাক্টরির লোকেশন। এখানেই আমাদের শত্রুরা লুকিয়ে আছে এবং আজ রাতে এখান থেকে তাদের বের করে আনতেই হবে। সঙ্গে থাকা এক সদস্য তার পকেট থেকে একটি ছোট স্ক্রিন বের করে, যেখানে ফ্যাক্টরির বিস্তারিত তথ্য এবং ভবনের মধ্যে স্যাটেলাইট ইমেজগুলি দেখানো হল। রোহান সবার দিকে তাকিয়ে বলল, আমাদের সবার সঠিকভাবে কাজ করতে হবে, অন্যথায় এই অভিযান ব্যর্থ হতে পারে। রোহান টিমের সদস্যদের প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিল। অগ্নি, পূজা এবং সোহেল এখানে প্রবেশ করবে গেট থেকে, তবে অত্যন্ত সাবধানে। আমি আর সানি ফ্যাক্টরির পিছন দিক দিয়ে প্রবেশ করব। রিমন, তুমি সবার সঙ্গে যোগাযোগ রাখবে আর সরাসরি পুলিশকে প্রস্তুত রাখবে। সবাই তাদের দায়িত্ব বুঝে নিয়ে প্রস্তুত হতে লাগল। রোহান আবার সবাইকে সতর্ক করে দিয়ে বলল, আজকের মিশনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু বড় খেলা হচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে আমরা কিছু হারাতে পারি। মিটিং শেষ হওয়ার পর রোহান তার টিমের সবাইকে শেষ নির্দেশনা দিল। তারা সবাই প্রস্তুত, কিন্তু আজ রাতে কাজের জন্য কিছু সময় বাকি ছিল। তাই রোহান বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, সবকিছু পরিকল্পনা মতো থাকলে রাত ৩টায় আমরা ফ্যাক্টরিতে যাব। এখন সবাই নিজেদের প্রস্তুত রাখতে হবে। তবে আজ রাতে আমাদের শান্ত থাকতে হবে। বাসায় পৌঁছার পর রোহান দ্রুত ভিতরে চলে আসলো, যেন কুহু জানতেও না পারে যে আজ রাতেই তাকে একটি বড় অভিযানে যেতে হবে। কুহু তখন ঘুমাচ্ছিল, আর রোহান নিজের চিন্তা আর পরিকল্পনার মধ্যে ডুবে গিয়ে বসে পড়ল। তবে সে জানত যে আজ রাতে তাকে আর তার টিমকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সোফা থেকে উঠে কুহুর কাছে গিয়ে কুহুকে জড়িয়ে ধরে বলল, যদি দেখি তোর মুখ, ভুলে যাই সব দুঃখ। আন্ধার রাতে
তুই যে আমার পূর্ণিমার চাঁদ। কথাটা বলে কুহুর গলাতে অধর ছুঁয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। দুপুর দুপুর দুটো, কুহু, রোহান, স্মৃতি, রৌনক, শ্রাবণী এবং তাদের মা একসাথে বসে লাঞ্চ করতে শুরু করল। পরিবেশে এক ধরনের আরামদায়ক এবং শান্ত ভাব ছিল। কুহু হাসতে হাসতে বলল, আজকে অনেকদিন পর পুরো পরিবার একসাথে বসে খাচ্ছি, অনেক ভালো লাগছে। রোহান মুচকি হেসে বলল, তবে তো আজকের দিনটা স্মরণীয় হতে হবে। মা তাদের দিকে মিষ্টি হাসি দিয়ে বললেন, তোমরা সবাই ভালো থাকলে আমার জীবনও সুখী। শ্রাবণী রুচি করে খাবারের প্লেট নিয়ে বলল, এটা ঠিকই, মা। এই মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান। রৌনক খাবারের মধ্যে মুখ গুজে বলল, তবে তোমরা সবাই জানো, আমাদের দায়িত্ব অনেক বড়। এই শান্তি কেবল আমাদের স্বপ্ন, আমাদের একে অপরের পাশে থাকতে হবে সবসময়। স্মৃতি একটু সিরিয়াস হয়ে বলল, তবে রোহান, তুমি বলেছিলে আজ রাতে বড় মিশন আছে। রোহান মুচকি হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখন কিছু চিন্তা করব না, আজকের দিনটা পরিবারের সঙ্গে উপভোগ করব। এভাবে একে অপরের সাথে সময় কাটাতে কাটাতে তাদের মাঝে একটি শক্তিশালী সম্পর্ক এবং বন্ধন আরও দৃঢ় হচ্ছিল। লাঞ্চ শেষে সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার যার রুমে চলে গেল। রোহানরা ও আর কি করবে, রুমে চলে এলো, দরজাটা লক করে চেয়ার টেনে বসে কুহুকে টেনে বসিয়ে দিল ওর উপর। রোহানের হাতটা কুহুর পিঠে। রোহানের স্পর্শ পেতেই কুহু থরথর করে কাঁপতে লাগল। রোহান নাকের সাথে নাক ঘষে তার নেশালো ঘোর লাগানোর কণ্ঠে বলল, কি হচ্ছে, এমন করছিস কেন? আপনার স্পর্শটা ভিতর থেকে নাড়িয়ে তুলছে। কুহুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও কুহুর উপর শুয়ে ঠোঁট দুটো মিলিয়ে দিল। ঠোঁট ছেড়ে সারা মুখে চুমুতে ভরে দিচ্ছে। কামিজটা তুলে পেটে ডিপলি কিস করছে। রোহানের বেসামাল স্পর্শে কুহু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহানকে মিশিয়ে নিল নিজের মাঝে। হারিয়ে গেল প্রেমের খেয়া স্রোতে। সন্ধ্যা হয়ে এলো, রোহান খাটে এখনো হেলা দিয়ে শুয়ে আছে। রোহান ধীরে ধীরে কুহুকে দেখে। তার ঘুমন্ত মুখে এক অদ্ভুত শান্তি। কিন্তু এই শান্তি রোহানের মনকে আরও অস্থির করে তুলছে। আজকের পর কুহু জানবে তার জীবনের এক ভয়ানক সত্য, আর এই সত্য তার মনের মধ্যে এক দুর্বিষহ চাপ সৃষ্টি করছে। সে জানে, কুহুকে যদি সত্যটা জানানো না যায়, তাহলে সম্পর্কের মধ্যে এক অগাধ দূরত্ব চলে আসবে। রোহান নিঃশব্দে বিছানার পাশ থেকে উঠে পড়ল। কুহুর শরীরের তাপ তার পিঠে অনুভূত হচ্ছিল, কিন্তু সে কোনো শব্দ করল না। এক টুকরো শান্তির জন্য সে আরও একটু সময় চেয়েছিল, কিন্তু সময় তো আর থেমে থাকে না। ঘড়ির দিকে তাকিয়ে রোহান দেখল 7টা বাজে। মাত্র 1 ঘন্টা সময় আছে। তার হাতে এখন সময় খুবই কম। তার কাজ, তার দায়িত্ব, আজকের দিনের অপরাধীদের ধরতে হবে। কিন্তু তার হৃদয় তার নিজের সমস্যায় ডুবে গেছে। রোহান জানে, তার জীবনে একটা নতুন দিক আসবে, এটা কুহুর জন্য ওর কর্তব্য, কিন্তু ওর জন্য এক নতুন পৃথিবী হবে। রোহান হালকা একটা শ্বাস নিল। কুহুর মুখে শান্তির ভাব। সে জানে না, তার পাশে বসে থাকা এই মানুষটার জীবনে কত বড় ঝুঁকি আছে। আজ রাতের পর হয়তো কিছুই আগের মতো থাকবে না। তবে তার মনে একটাই প্রশ্ন, কুহুকে সত্যটা জানানো কি সত্যিই উপকারী হবে? তার কাছে কি এই সত্যটা নিতে প্রস্তুত? রোহান ঘরের ভেতরে হাঁটতে শুরু করল। একাধিক চিন্তা ভিড় করে আসছিল মাথায়। এটা আমার দায়িত্ব, রোহান নিজেকে বলল। কিন্তু আমি যদি ওকে হারাই, তাহলে? এমন সময় কুহু হালকা ঘুমের মধ্যে একটা শব্দ করল। তার বুকটা ধক করে উঠল। কুহুর শরীরের কোন জায়গায় ব্যথা তো হয়নি, সেটা নিশ্চিত করতে সে অস্থির হয়ে উঠল। কাল তার হাতে গুলি লেগেছিল, আর তারপর অপারেশন হয়েছিল। কালকের যন্ত্রণার স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল। আজ যদি সেই জায়গায় কোনো ব্যথা অনুভূত হয়, তাহলে তার উদ্বেগ আরও বাড়বে। অগত্যা সে তাড়াতাড়ি কুহুর কাছে ছুটে গিয়ে তার শরীরের দিকে নজর দিল। কুহু কিছুটা অবাক হয়ে তাকাল, তবে তার চোখে কোনো শঙ্কা ছিল না, বরং একটু শিষ্টতার হাসি ছিল। রোহান তার হাত ধীরে ধীরে কুহুর শরীরে স্পর্শ করল,
যেন বুঝতে পারে কোথাও ব্যথা হচ্ছে কিনা। কুহু তৎক্ষণাৎ তার হাতটা ধরল এবং হালকা করে বলল, আমি ঠিক আছি, রোহান। কিছু হয়নি। আমার প্রাণটা বের হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তুমি বুঝি ব্যথা পেয়েছ। না, পাইনি। আপনি এইভাবে হাঁটছিলেন কেন? আমাকে বের হতে হবে কুহু। আমি ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বের হব। ছলছল চোখে রাহানের পানে তাকালো কুহু। রোহান বুঝল তার প্রেমময়ী স্ত্রীর ব্যথাটা। সে ধীরে পায়ে কুহুর হাতটা ধরে বলল, তুমি চিন্তা করো না, আমাকে আল্লাহ ভরসায় ছেড়ে দেও। আমি ঠিক সহিসালামতে ফিরব তোমার কাছে। কুহু হুট করে রোহানকে জড়িয়ে ধরে বলল, আমার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ বলুন, একদম কম। আমি আপনাতে সীমাবদ্ধ হয়ে গেছি রোহান। রোহান স্মিত হেসে কুহুর কপালে চুম্বন করে বলল, দূর পাগলি, আমি তোমার কাছে ফিরব। আমি ফিরে আসব, শপথে গাথা। যেখানে ছিলাম সেখানে নেই আর ভাটা। সময়ের পৃষ্ঠা উল্টাবো আবার। মোর খোঁজ পাবে, আমি যেখানে হারিয়েছিলাম সেখানেই বারবার। প্রতিটি রাস্তায় তবুও খুঁজে যাব। যত দূরত্বই হোক, একদিন ঠিক ফিরব, আর বাধা পাবে না আমি। আমি এখন ফ্রেশ হয়ে আসছি, তুমি এইখানে বসে থাকবে, আমি ফ্রেশ হয়ে আসলে তুমিও ফ্রেশ হবে, একদম পাকামো করবে না। রোহান ফ্রেশ হতে গেল। কুহু রোহানের যাওয়ার পানে তাকাল। বুকটা কেমন যেন মুচড়ে উঠছে। আধা ঘন্টা পর রোহান বের হল। রোহান বের হয়ে আসতে কুহু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর রোহান কুহুর কোমল হাতটা তার হাতের ভাঁজে নিয়ে নিচে গেল। নিচে তার জন্য সবাই অপেক্ষা করছে। রোহান তার মা, ভাই, বোন, ভাবিমার সাথে গল্প করছে আর টুকটাক নাস্তা করছে। নাস্তা করার শেষ করে রোহান সবার কাছ থেকে বিদায় নিল। দরজার কাছ অবধি রোহানকে এগিয়ে দিতে যেতেই রোহান তার কপালে কপাল ঠেকিয়ে ঠোঁটে চুম্বন করল। তারপর বলল, টেনশন করো না, আল্লাহ রহমতে সহিসালামতে ফিরব। টাইম তো মেডিসিন নিও, ঠিকমতো খেয়েও। যদি আমায় মিস করো বা আমায় খুঁজতে চাও তাহলে নিজের অন্তর দিয়ে খুঁজো, সেইখানে আমি বিরাজমান। ডোন্ট ক্রাই মেরি বিবিজান। আমি আছি তো তোমার সাথে, তোমার শরীরে শিরায় উপশিরায়, তোমার রক্তে মিশে আছি। আসছি আমি, আল্লাহ হাফেজ বলে সে বিদায় নিল। দরজাটা লক করে দিয়ে উপরে চলে আসল। প্রতিটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে অলংকার, আর সেই স্বামী যখন বিপদে থাকে তখন কি আর সেই স্ত্রী মনের শান্তি নিয়ে বসে থাকতে পারে? রোহান চলে যাওয়ার পর সেও তার রুমে চলে আসলো। না খাওয়া ভুলে আল্লাহ দরবারে ভিক্ষার দুটো হাত তুলে দিল, স্বামী যেন সহিসালামতে ফিরতে পারে। রাত 10টা। রোহান যানজট পেরিয়ে ডিপার্টমেন্টের গোপন রুমে আসলো, যেইখানে অগ্নি, পূজা, সোহেল আর বাকি টিম মেম্বাররা ওর জন্য অপেক্ষা করছে। অগ্নি বলল, ঠিক আছো তুমি? হুম, ঠিক আছি। কাজ কত দূর ও কি হলো? সব ঠিক আছে, আমি বারবার চেক করেছি, ওরা 4 জন ফ্যাক্টরির ভিতরেই আছে, কেউ বের হয়নি। রাত 3টে তারা মানব পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার এবং কি মাদক পাচার করবে। রোহান বলল, ওকে গাইস, তোমরা তো জানোই কে কোথায় থাকবে, নাকি আবার বলে দিতে হবে? পূজা বলল, বলে দিলে ভালো হয়। ওকে, নো প্রবলেম, বলে দিচ্ছি। অগ্নি, পূজা এবং সোহেল এখানে প্রবেশ করবে গেট থেকে, তবে অত্যন্ত সাবধানে। আমি আর সানি ফ্যাক্টরির পিছন দিক দিয়ে প্রবেশ করব। রিমন, তুমি সবার সঙ্গে যোগাযোগ রাখবে আর সরাসরি পুলিশকে প্রস্তুত রাখবে। বুঝেছ? জি স্যার। ঠিক সেই সময় প্রবেশ করল শিহাব চৌধুরী। শিহাব চৌধুরী রোহানে কাঁধে চাপড় দিয়ে বলল, ঠিক আছো তুমি? জি স্যার, আইম ফাইন। তাহলে কখন বের হচ্ছ? এই তো স্যার, এখনই সবকিছু গুছিয়ে নিচ্ছি। শুনো, মিশন শেষে প্রেসরা আসবে, তখন তোমাকে আরও শক্ত হতে হবে। আমি সর্বদা প্রস্তুতি। শিহাব চৌধুরী থেকে সবাই বিদায় নিয়ে চলে গেল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ওরা সবাই ওদের কাজ করছে। কিন্তু রোহানে অবচেতন মনটা যে কুহু কুহু করছে। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিল। রাস্তার পর রাস্তা চলছে। যত তারা এগোচ্ছে তত তাদের চিন্তা বাড়ছে। রোহান কখনো ভাবতেই পারেনি ওকে আজ এই দিনটা দেখতে হবে, যার দ্বারা জন্ম হল তাকেই হাতকড়া পরাতে হবে, সবার সামনে অপরাধী বলতে হবে। রোহান মাথা থেকে সব ভাবনা চিন্তা দূর করে দিল। তার ফোকাস এখন মিশনে।
ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছাতে তখন রাত প্রায় 12টা। ওরা গাড়ি ফেলে কিছুটা পায়ে হেঁটে নিরাপদ দূরত্বে নিজেদের অবস্থান নিল। রোহান গলার স্বর নিচু করে বলল, শুনো, আমাদের আগে দলে বিভক্ত হয়ে লুকাতে হবে। সঠিক সময় এলে আক্রমণ করব। সবাই একযোগে সম্মতি জানাল। এরপর রোহান বলল, পূজা, ক্যামেরা আনো। পূজা ছোট্ট একটি বাক্স খুলে একটি ড্রোন সদৃশ ছোট্ট ক্যামেরা বের করল। এটি দেখতে মৌমাছির মতো, একদম ক্ষুদ্র এবং শব্দহীন। রিমোটের মাধ্যমে এটি চালানো যায়। রোহান ক্যামেরাটি চালু করে বলল, এই ড্রোন ভেতরের পরিস্থিতি জানাবে। ওরা কি বলছে, কি করছে, সবই আমরা জানতে পারব। পূজা ড্রোনটি চালু করে ফ্যাক্টরির ভেতরে পাঠাল। ড্রোনটি জানালার ছোট ফাঁক দিয়ে প্রবেশ করল। তার ক্যামেরায় দেখা যাচ্ছে 4 জন অপরাধী একটি টেবিলের চারপাশে বসে কিছু আলোচনা করছে। তাদের সামনে একটি মানচিত্র এবং কয়েকটি বড় বাক্স। রোহান ওয়াকিটকিতে বলল, অগ্নি, এই কথাগুলো শোনার ব্যবস্থা করো। অগ্নি দ্রুত তার ল্যাপটপে কানেকশন দিয়ে ড্রোনের মাইক্রোফোন অন করল। অপরাধীদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। একজন বলছে, বড় চালানটা কাল রাতের মধ্যে পৌঁছাতে হবে। পুলিশ যেন কোনোভাবেই সন্দেহ না করে। আরেকজন বলল, সাবধানে কাজ কর। সামান্য ভুল হলে পুরো প্ল্যান ভেস্তে যাবে। ফ্যাক্টরির বাইরে রোহানের টিম নিজেদের অবস্থানে। পূজা ড্রোনটি ভেতরে পাঠিয়ে দিয়েছে। ড্রোনটি শব্দহীনভাবে ফ্যাক্টরির ভিতরের পরিস্থিতি সরাসরি দেখাচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে 4 জন অপরাধী একটি টেবিল ঘিরে বসে আছে। তাদের সামনে বড় বড় বাক্সে কিছু রয়েছে। রোহান মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ড্রোনটি টেবিলের চারপাশ ঘুরে দেখাল। রোহানের চাচা রাকিব আহমেদ, ফুফু রাজিয়া হাওলাদার এবং শরীফ আহমেদ স্পষ্ট দেখা যাচ্ছে। এদের সঙ্গে আরও একজন অপরাধী। কিন্তু রোহানের চোখ খুঁজছে অন্য একজনকে, কুহুর মা, সুলতানা শিকদার। পূজা বলল, স্যার, মিসেস সুলতানা কোথায়? তিনি থাকার তো কথা ছিল, তাই না? রোহান ঠান্ডা গলায় বলল, তিনি এখানে নেই। ওরা বলল না। স্যার, আপনি কি আগে থেকে জানতেন? অগ্নি বলল। রোহান হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অনেক দিন ধরেই জানি, আমার বাবা, চাচা, ফুফু, এরা সবাই এই পাপের জগতে যুক্ত। আর কুহুর মা, তিনি এদের সঙ্গে আছেন, কিন্তু সরাসরি যুক্ত নন। তিনি আড়ালে থেকে তাদের সাহায্য করেন। আমি সুলতানা শিকদারকে আজকাল এই কাজে সরাসরি জড়াতে দেখিনি। পূজা অবাক হয়ে বলল, তাহলে আপনি এতদিন চুপ ছিলেন কেন? রোহান চোখ নামিয়ে বলল, কারণ সত্যকে সামনে আনতে সময়ের প্রয়োজন। তারা একত্রে এমন একটি মিশনে নামবে, যা তাদের মুখোশ খুলে দেবে। এই মিশন সেই সুযোগ। আজ আর কেউ আড়াল থাকবে না। ড্রোনটি ফ্যাক্টরির ভেতরে ঢুকে তাদের কথোপকথন শোনা শুরু করল। তারা ঠিক কী পরিকল্পনা করছে, সেটা জানা খুব জরুরি ছিল। রোহান মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়েছিল। ড্রোনের মাধ্যমে শোনা গেল, 2 দিন আগে কুহুকে যে গুলি করেছে, সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং কুহুর মা, মিসেস সুলতানা শিকদার। এই কথাটা শোনার পর রোহান শোকে স্তব্ধ হয়ে গেল। তার মধ্যে এক ভয়ানক ক্ষোভ ঢেউয়ের মতো ভেসে উঠল। চোখে তীব্র রাগ ছিল, গায়ের রক্ত জ্বলে উঠেছিল। সে অবশেষে নিজেকে সামলে না রাখতে পেরে কঠিন ভাষায় বলল, হোয়াট দ্য হেল, ম্যান। এটা যেন পুরো পরিবেশে এক আতঙ্কের সৃষ্টিকারী শব্দ হয়ে উঠল। রোহানের মুখে যে অশ্লীল ভাষা ছিল, তা পুরো টিম শুনতে পেল, কিন্তু কিছু বলার সাহস করল না। সলিড যন্ত্রণার সঙ্গে ক্ষোভে ভরা শব্দগুলো তার মুখ থেকে বের হয়ে এল, গডড্যাম ইট। হাউ কুড শি? রোহান নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, আমাদের কোনো সময় নষ্ট করা যাবে না। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, এখন। রোহান দ্রুত পূজার দিকে তাকিয়ে বলল, পূজা, কয়টা বাজে, দেখো তো। পূজা তার ঘড়ি দেখে উত্তর দিল, 1:30 বাজে স্যার। রোহান তার চোখে এক অদ্ভুত তীব্রতা নিয়ে বলল, ঠিক আছে,
আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সবাই সাবধানে তাদের লক্ষ্যস্থলে এগোচ্ছে, কিন্তু তখন অগ্নি এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বলল, আচ্ছা, মিসেস সুলতানা শিকদার তো নেই। মিসিং? উনি কোথায়? কি প্ল্যান করছে সে? রোহান চোখে রাগ ও উদ্বেগ নিয়ে জবাব দিল, আমি জানি না, অগ্নি। তবে এতদিন ধরে সে যে গোপনে কাজ চালিয়ে এসেছে, এখন তাকে খুঁজে বের করা আমাদের কাজ। যদি সুলতানা এখানে না থাকে, তবে সে অন্য কোথাও গোপন অবস্থানে থাকতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে, 1 মিনিটের জন্য হালকা হতে পারি না। অগ্নি একটু থেমে বলল, ঠিক বলছেন স্যার। তবে সে কোথায় থাকতে পারে, এটা জানি না। কিন্তু আমরা যদি সঠিক সময়ে ও জায়গায় পৌঁছাতে পারি, তাহলে তার চক্রান্তের পেছনের কারণ বের করা কঠিন হবে না। রোহান শ্বাস নিল এবং তার সিদ্ধান্ত নিল। তবে এখন আমাদের কাজ হল, আমাদের টিমকে বিভক্ত করে একে একে পুরো ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। সুলতানা কোথায় আছে আমরা জানব, কিন্তু এখনই আমাদের ফোকাস রাখতে হবে বর্তমান মিশনে। এভাবে রোহান এবং তার টিম দ্রুত ও সতর্কভাবে ফ্যাক্টরির ভেতর প্রবেশ করতে শুরু করল এবং সুলতানার অবস্থান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করল। সময় তখন রাত 2:10, পুরো এলাকা ছিল শুনশান এবং নিস্তব্ধ। কেবল আশপাশ থেকে কিছু বন্য কুকুরের চিৎকার শোনা যাচ্ছিল, যেন রাতের গভীরতা আরও ভীতি ছড়াচ্ছিল। ফ্যাক্টরি এলাকায় কোনো শব্দ ছিল না, শুধু ঝিঝি পোকার আর বাতাসের মৃদু গুঞ্জন। রোহান তার টিমকে সংকেত দিয়ে বলল, শোনো, সবাই সাবধানে কাজ শুরু করো। যতটা সম্ভব নিঃশব্দে থাকতে হবে। তোমরা তোমাদের পজিশনে যাও, একে একে এগোতে হবে। ভুল করলে পুরো অভিযান শেষ হয়ে যেতে পারে। অগ্নি, সোহেল, পূজা এবং অন্যান্য সদস্যরা চুপচাপ তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে শুরু করল। রোহান তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছিল। পূজা, তুমি সোজা গেটের কাছে চলে যাও। সোহেল, তুমি আর অগ্নি ফ্যাক্টরির পেছনে দিকে সাবধানে এগোতে থাকবে। আমি এবং সানি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করব। যদি কিছু ঘটে, দ্রুত সিগন্যাল দিও। রোহান তার নির্দেশনা দিল। প্রতিটি সদস্য তাদের পজিশনে পৌঁছালো এবং নিঃশব্দে অবস্থান নিল। ফ্যাক্টরির মধ্যে এখন চুপচাপ অন্ধকার বিরাজমান, এমন এক পরিস্থিতিতে যেখানে কোনো ভুল হলে সবার জন্য বড় বিপদ হতে পারে। রোহান আবার একবার টিমের দিকে তাকিয়ে বলল, এটা সহজ কাজ নয়, কিন্তু আমাদের লক্ষ্য পরিষ্কার, এই অভিযানে আমরা সফল হব। মনে রাখো, সুলতানার ষড়যন্ত্র এবং অপরাধী চক্রকে থামানোই আমাদের প্রধান উদ্দেশ্য। রাতের অন্ধকারে রোহান এবং তার টিম আরও গভীরে প্রবেশ করতে শুরু করল। তাদের চোখে একমাত্র লক্ষ্য ছিল অপরাধীদের শাস্তি দেওয়া। টিমের সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকল। রোহান তাদের দিকে ইশারা করল। তারা খেয়াল করল, কিছু মেয়েকে মুখ বাঁধা অবস্থায় ট্রাকে উঠতে দেখা যাচ্ছে। মেয়েগুলো অত্যন্ত ভীত এবং আতঙ্কিত, তাদের চোখে আশঙ্কা এবং অজ্ঞাত ভয় স্পষ্ট। ট্রাকটি খুবই দ্রুত চলে যাচ্ছিল এবং সুরক্ষিতভাবে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল মনে হচ্ছে। রোহান চোখে এক কঠিন লক্ষ্য নিয়ে বলল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ওরা আমাদের কাছে বড় একটি চক্রান্তের অংশ হতে পারে। অগ্নি, পূজা, সোহেল এবং বাকিরা একটু এগিয়ে গিয়ে রোহানকে অনুসরণ করতে লাগল। তারা ট্রাকের কাছে পৌঁছানোর আগেই সাবধানে থেমে গিয়েছিল। রোহান দ্রুত কথা বলল, এই মেয়েগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে আমাদের এখন দ্রুত কাজ করতে হবে। কোনো ধরনের তাড়াহুড়া না করেই এগিয়ে চলতে হবে। টিমের সবাই একে অপরকে ইশারা দিয়ে তাদের কৌশল অনুযায়ী এগোতে শুরু করল। ফ্যাক্টরির এক কোণে মেয়েগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা এবং অপরাধীদের জালে তাদের ফাঁসানোর কৌশল অব্যাহত রাখল। এটা আমাদের কাছে বড় একটি সুযোগ হতে পারে, রোহান নিজেকে বলল। এই মেয়েগুলো যদি সঠিক সময়ে উদ্ধার করা না হয়, তাহলে তারা আরও বিপদে পড়তে পারে। তবে আমাদের ফোকাস করতে হবে তাদের অবস্থান ও যাদের সঙ্গে তারা যাচ্ছে, তাদের চিহ্নিত করতে। রোহান দ্রুত সিদ্ধান্ত নিল,
ট্রাকটিকে থামাতে হবে, না হলে তারা হয়তো অনেক দূরে চলে যাবে এবং এই অপারেশন একেবারে ব্যর্থ হয়ে যাবে। তার হাতের সাইলেন্স রিভলভারটি সঠিকভাবে ধরে রোহান ট্রাকটির পিছনের চাকাতে লক্ষ্য রেখে শুট করল। সাইলেন্স রিভলভার থেকে বের হওয়া গুলি কোনো শব্দ ছাড়াই ট্রাকের চাকায় এসে লাগল। ট্রাকটির চাকাটি পাংচার হয়ে গেল এবং গাড়িটি ধীরে ধীরে থেমে যেতে লাগল। ট্রাকটি থেমে গেলে রোহান দ্রুত তার টিমকে নির্দেশ দিল, এখন দ্রুত ওদের বের করে আনতে হবে। অগ্নি, সোহেল এবং পূজা দ্রুত এগিয়ে এসে ট্রাকের দিকে ছুটে গেল। মেয়েগুলোর মুখ বাঁধা ছিল, তারা কিছুই বুঝতে পারছিল না। রোহান দ্রুত এগিয়ে এসে একে একে মেয়েগুলোর মুখের বেঁধে দেয়া কাপড় খুলে দিল এবং তাদের নিরাপদে নামিয়ে আনল। আমরা এখানে আছি, তোমরা নিরাপদ। ভয় পাওয়ার কিছু নেই, রোহান তাদের আশ্বস্ত করল। টিমের অন্য সদস্যরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিল, একে একে আরও মেয়েকে উদ্ধার করতে লাগল। রোহান দলের সবাইকে একটি নির্দিষ্ট দিক দেখিয়ে বলল, এখন প্রত্যেকে সাবধানে কাজ করবে। সানি, অগ্নি, তুমি আমার সঙ্গে আসবে, আমরা এই দিকে এগোব। পূজা, তুমি সোহেল আর রিমনের সঙ্গে অন্য দিকে যাবে। বাকিরা, রাহুল, সোহেল এবং সুমিত, তোমরা আলাদা হয়ে আরেকটি দিক থেকে অভিযান শুরু করবে। রোহান তার নির্দেশনায় আরও কিছু পরিবর্তন করল। এটা একেবারে 4টি দল নয়, এবার আমরা 4টি দল তৈরি করব। প্রতিটি দল নিজ নিজ দায়িত্বে কাজ করবে। গেটের আশপাশে নজর রাখতে হবে, আর বাকি সদস্যরা ফ্যাক্টরি এলাকার ভেতরে যতটা সম্ভব ঢুকে পড়বে। পূজা, সোহেল এবং রিমন তাদের অংশে বিভক্ত হয়ে দ্রুত তাদের লক্ষ্য পূরণের দিকে চলে গেল। রোহান, সানি এবং অগ্নি তাদের নির্দিষ্ট স্থানে চলে গিয়ে অভিযান শুরু করল। বাকি দুটো দল, রাহুল এবং সোহেলকে সাহায্য করতে আসা দুটি সদস্য ফ্যাক্টরি রক্ষা করার জন্য কাজ করছিল। মনে রাখো, দ্রুত এগোতে হবে, কিন্তু সাবধানে। সুলতানা কোথায় রয়েছে এটা আমরা জানি না, তবে তাকে খুঁজে বের করতে হবে, রোহান বলল, আর তার চোখে ছিল কড়া নজর। 4টি নয়, এবার 4টি দল একযোগে কাজ করতে শুরু করল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের ধরতে গিয়ে সুলতানার ষড়যন্ত্রকে খণ্ডন করা। রোহান, অগ্নি আর সানি খুবই সাবধানে পা টিপে টিপে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখ এবং কান সজাগ ছিল, কারণ যে কোনো সময় কিছু ঘটতে পারে। একসময় তারা একটি রুম থেকে মৃদু গুঞ্জন আর ধাতব জিনিসের আওয়াজ শুনতে পেল। রোহান হাত তুলে সবাইকে থামার ইঙ্গিত দিল। শব্দ অনুসরণ করে তারা ধীরে ধীরে রুমটির দরজার কাছে গেল। ভেতরে উকি দিয়ে দেখে রোহানের চাচা রাকিব আহমেদ আর কিছু অপরাধী লোকজন ফলের কার্টুনের ভেতর অস্ত্র ভরে তার ওপর ফল ঢাকছে। তাদের উদ্দেশ্য ছিল এই অস্ত্রগুলো পাচার করা, যেন কেউ সন্দেহ না করে। রোহানের চোখে ক্রোধ জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। সানি ফিসফিস করে বলল, এগুলো এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে ওরা? রোহান শান্তভাবে বলল, আমাদের আগে জানতে হবে এগুলো কোথায় যাচ্ছে এবং কি পরিকল্পনা করছে। আমরা এখনই আক্রমণ করতে পারি না। অগ্নি জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করব? রোহান বলল, অন্য দলের সঙ্গে যোগাযোগ করো। পূজাদের গ্রুপকে বলো এই জায়গাটার চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে। আর রিমনকে জানাও, যেন পুলিশকে প্রস্তুত রাখা হয়। আমরা প্রমাণ জোগাড় করব। অগ্নি দ্রুত রিমনকে সংকেত পাঠিয়ে দিল। রোহান তখন মোবাইল দিয়ে ছোট ড্রোন ক্যামেরা ব্যবহার করে পুরো কার্যক্রম রেকর্ড করতে লাগল। তাদের পরিকল্পনার সময় রাকিব আহমেদ একটি ফোন কলে কথা বলতে শুরু করল। ফোনে সে বলছিল, সব প্রস্তুত, এই চালান মাঝরাতেই রওনা হবে। আগের লোকেশনে সবাই অপেক্ষা করছে, কোনো সমস্যা হবে না। এই কথা শুনে রোহান কপালের ঘাম মুছে বলল, এটাই প্রমাণ আমাদের দরকার ছিল। এবার তাদের থামানোর সময় এসেছে। রোহান সবার দিকে তাকিয়ে বলল, সবাই প্রস্তুত থাকো, আমরা একসঙ্গে আঘাত হানব। এদের বের হতে দেওয়া যাবে না।
সবাই সজাগ ছিল। পূজা এবং তার দল ফ্যাক্টরির চারপাশে পজিশন নিয়ে নিয়েছিল। সোহেল ও সুমিত অন্য দিক থেকে ভেতরে প্রবেশের জন্য প্রস্তুত। রোহান সংকেতের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রুমের ভেতরে আরেকটি দরজা খোলা হল। সেখানে রোহানের বাবা শরীফ আহমেদ ঢুকলেন। তার হাতে ছিল একটি ফাইল। তিনি রাকিবকে বললেন, চালান ঠিকমতো বের করতে হবে। যদি কোনো সমস্যা হয় আমরা সবাই ধরা পড়ে যাব। রোহানের মুষ্টি শক্ত হয়ে গেল। সে তার দলের দিকে তাকিয়ে ইঙ্গিত করল যেন সবাই নিজের অবস্থান ধরে রাখে। ভেতরে রাকিব বলল, আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন শুধু ঠিক সময় মতো এই কাজ শেষ করতে হবে। শরীফ তখন রুমের অন্য প্রান্তে রাখা একটা সিন্দুক খোলার চেষ্টা করছিল। রোহান ইয়ারপিসের মাধ্যমে বলল, সবার প্রস্তুতি আছে? এবার আমরা আঘাত হানব। অগ্নি দ্রুত তার অস্ত্র প্রস্তুত করল। সানি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানাল। পূজা তার দিক থেকে সংকেত পাঠাল, আমাদের দলও প্রস্তুত, তোমার নির্দেশের অপেক্ষায়। রোহান একদম শান্ত এবং স্থিরভাবে বলল, ওকে। 3, 2, 1, অ্যাটাক। এক মুহূর্তের মধ্যেই চারপাশে হইচই শুরু হয়ে গেল। রোহান আর সানি দরজা ভেঙে ভেতরে ঢুকল। অগ্নি তাদের কভার দিচ্ছিল। রাকিব এবং শরীফ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারা বুঝতে পারল তাদের ধরা পড়া এখন সময়ের ব্যাপার। পাশের দিক থেকে পূজা এবং সোহেলের দল ভেতরে ঢুকে অপরাধীদের দমাতে শুরু করল। রোহান সোজা তার বাবার দিকে এগিয়ে গেল। রোহান তার বাবার দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি জঘন্য বাপ হওয়ার যোগ্যতা রাখেন না। ছি ছি মিস্টার আহমেদ। এই কথা বলেই একদলা থুথু ছিটিয়ে দিল রোহান। তার চোখে ছিল গভীর ঘৃণা আর মুখে কঠিন চেহারা। রোহানের এই ব্যবহারে শরীফের মুখে এক চিলতে হাসি ফুটল। সে ঠান্ডা গলায় বলল, তুমি যা করছো সেটা ঠিক মনে করছো রোহান? একদিন তুমি বুঝবে। রোহান কোনো উত্তর দিল না। তার চোখে তখন একটাই লক্ষ্য, অপরাধের বিরুদ্ধে লড়াই শেষ করা। রোহানের ফুফু রোহানের দিকে তাকিয়ে বলল, সুলতানা কিন্তু নেই। সেই আঘাতটা সেই আনবে। পারবে তো কুহুকে বাঁচাতে। রোহানের ফুফুর কথাগুলো রোহানের কানে বিষের মতো লাগছিল। রাগে তার শরীর কাঁপছিল। সে নিজের ভাষা সংযত রাখতে পারেনি। ফুফুর দিকে তাকিয়ে বলল, ইউ ফিলথি উম্যান, ইউ আর ওর্স দ্যান আই কুড এভার ইম্যাজিন। তারপর এক দমে বলে উঠল, সুলতানা নেই? সেই আঘাত সেই আনবে? ভাবছ আমি কুহুকে বাঁচাতে পারব না? ভুল করছ। যা করতে হবে করব। আমার জীবন দিয়ে হলেও কুহুকে রক্ষা করব। রোহান দ্রুত ইয়ারপিসে বলল, অগ্নি, সানি, পূজা, শোনো। আমাদের নতুন চ্যালেঞ্জ এসেছে। সুলতানাকে খুঁজে বের করতে হবে। এটা সময়ের ব্যাপার এবং আমরা কোনো সুযোগ মিস করতে পারি না। অগ্নি ফিডব্যাক দিল, ওকে রোহান, আমরা দ্রুত নতুন পজিশন নেব। সবাই সজাগ থাকো। পূজা একটু ইতস্তত করে বলল, রোহান, আমরা জানি সুলতানা কুহুর জন্য হুমকি হতে পারে, কিন্তু ওর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা বের করা খুব জরুরি। রোহান গম্ভীর গলায় বলল, কোনো দ্বিধা করো না। সবাইকে সতর্ক করো এবং পুলিশকে এক মুহূর্তের দেরি না করে স্ট্যান্ডবাইতে রাখো। আমরা এই রাতেই সব শেষ করব। রোহান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল, এই লড়াই শুধু অপরাধীদের বিরুদ্ধে নয়, এই লড়াই তার নিজের পরিবার, নিজের রক্তের বিরুদ্ধে। কুহুর জন্য, সঠিক ন্যায়ের জন্য, রোহান আজ নিজের সবকিছু বাজি রাখবে। চলবে।